সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের ১৬০৭তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ মিরাজ হোসেনের জীবনের এক হৃদয় বিদারক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল নবম শ্রেণীর ছাত্রের বাড়িতে বিয়ের অনশনে শিক্ষিকা। এই গল্পটা চট্টগ্রামেরই প্রত্যন্ত এলাকার এক দুর্দান্ত ছেলে, আমি যাকে বলবো ম্যাজিক বয়ের জীবনে এক অবিশ্বাস্য বাস্তব ঘটনা। এই ছেলে তার নবম শ্রেণীর বয়সের ছোট্ট বয়সে এমন ঘটনা ঘটিয়েছে যা এই সমাজের গল্প সিনেমাকেও হার মানায়। আমি জানি না এই গল্প শুনলে আপনি স্থির থাকতে পারবেন কিনা। এক অস্থির বাস্তব জীবনের গল্প, এবং গল্প শেষে মিরাজকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন, বিশেষ করে একটা পরামর্শ দিবেন। এই ছোট্ট ছেলেটা আমার কাছে জীবনের পৃথিবী পরিমাণ অপরাধ করে সে এখন বলেছে, ভাই আমি কি করতে পারি। আপনারা বলবেন তার কি করা উচিত। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিরাজ হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার জ্যাঠা তো ভাই বোন সহ জেঠিমণি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার ছোট 2টা ভাই আর বড় একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরের, সবুজ শ্যামলে গড়া কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন শিক্ষক। আমাদের এলাকার পাশেই একটা হাই স্কুলে আমার বাবা শিক্ষকতা করে। অত্র এলাকাতে আমার বাবা রয়েছে অনেক সুনাম। সবাই আমার আব্বাকে জানে, শোনে এবং মানে। আমার বাবা একজন ন্যায়পরায়ণ মানুষ, যেখানে অনেক সময় দেখা যায় বিভিন্ন মহল্লায় বা বিভিন্ন এলাকাতে আমার বাবাকে মানুষ মেলে দরবারে ডাকে। আমার বাবা মেল দরবারে গিয়ে নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে উচিত সাক্ষী বা প্রমাণের মাধ্যমে তাদের বিচার এনে দেয় আমার বাবা। অত্র এলাকাতে আমার বাবার যতটা সুনাম রয়েছে, ঠিক ততটাই আমার দুর্নাম রয়েছে। ছোটোবেলা থেকে আমি কারো কোনো শাসন মানতাম না, কারো কোনো কথা শুনতাম না। সম্পূর্ণ এক বেপরোয়া জীবনযাপন আমি করতাম। আমি এতটাই দুষ্ট এবং এতটাই খারাপ ছিলাম, সেই ছোট্টবেলা থেকে আমার বাবা আমার নামে বিচার শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গিয়েছে। কতদিন যে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তার কোনো হিসাব নাই। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি। প্রাইমারি স্কুল শেষ করে আমি যখন হাই স্কুলে উঠি, তখন আমার বাবা বেশ টেনশানে পড়ে যায়। যদিও আমার বাবা বলেছিল আমার মাকে, ওরা একটা কাজ করো, আমার স্কুলে ভর্তি করাবে না, ও যেহেতু প্রাইমারি স্কুল শেষ করছে ওর নানু বাড়িতে পাঠিয়ে দাও, এবং সেখানকারই একটা স্কুলে ও ভর্তি হবে, পড়াশোনা করবে। আব্বা খুব ভয় পাইতো, কারণ আমার আব্বা ওই স্কুলের খুব সম্মানিত একটা ব্যক্তি। আমি যদি ওই স্কুলে যাই বা ওই স্কুলে আমি যদি ভর্তি হই, আমার আব্বা জানে যে আমি এমন কিছু অঘটন ঘটাবো যাতে আমার বাবার তিল তিল করে ঘোরা ওই সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। যার কারণে বাবা আমারে বলতেছিল যে, আমার মায়েরে বলতেছিল, ওরে আমার স্কুলে ভর্তি করায়েন না, ভর্তি করায়ও না। এরপরও আমার মা আমার বাবার কথাকে উপেক্ষা করে বাবার ওই স্কুলে আমাকে ক্লাস 6-এ ভর্তি করায়। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বাবা কখনও ক্লাসরুমে আসলে আমাকে পড়া জিজ্ঞেস করতো না, আমার সঙ্গে ঠিকমতো কথা বলতো না। মা আমাকে সবসময় বুঝাইতো যে তোর বাবা তোকে নিয়ে খুব ভয়ে আছে, বাবা তুই এমন কিছু স্কুলে করিস না যেটার কারণে তোর বাবা এই সমাজে মুখ দেখাতে পারবে না, বাবা না ভালো, তুই এমন কিছু করিস না। আমার মা আমাকে ইনিনয় বিনিনয় করে বারবার বুঝাইতেন, কিন্তু আমি তারপরও মায়ের কোনো কথা শুনতাম না। আমি স্কুলে পড়াশোনা ঠিকমতো করতাম না। প্রত্যেক দিনে আমি কোনো না কোনো স্যারের মায়ের খাইতাম এবং আমার নামে আমার আব্বার কাছে বিচার চাইতো। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমার ক্লাস 8-এ পড়ার ঘটনা। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমাদের স্কুলে একজন ম্যাডাম ছিল, যার নাম ছিল সানজিদা ম্যাডাম। তো ক্লাস 8-এ পড়া অবস্থায় সানজিদা ম্যাডাম করছে কি, উনি ইংলিশে ক্লাস নিত, মানে ইংলিশ শিক্ষিকা ছিল। উনি আমাকে একদিন খুব মারছিল, স্কুলে আমাকে অনেকটা মারছে, এবং মারার পরে তখন আমার খুব রাগ হয়েছিল যে ম্যাডাম আমাকে এভাবে মারলো, সবগুলো ছাত্রছাত্রীর সামনে আমাকে অনেক মারছে। তো মারার পরে আমি ওই দিন করছি কি, টিফিন পিরিয়ডের পরে প্রথম ক্লাসটাই হচ্ছে ম্যাডামের ক্লাস।
তো টিফিনের পরে আমি ম্যাডামের যে চেয়ারে এসে বসবে ওই চেয়ারের উপরে 4টা সুইংগাম, মানে 4 থেকে 5টা চুইংগাম আমি চাবিয়ে ওই সুইংগামগুলো এমনভাবে চেয়ারের উপরে বসাই দিই, তা দেখার কোনো ছিল না, এত সুন্দর করে উপর দিয়ে বসাই দিই। তো ম্যাডাম আবার খুব তাড়াহুড়ো করে এসে ক্লাস নিত। ম্যাডাম তাড়াহুড়ো করে আসে এবং এসে ম্যাডাম চেয়ারে বসে যায়। আমি ভেবেছিলাম হয়তো বসার আগে আমি ধরা খেয়ে যাবো, কিন্তু আমি ধরা খাইনি। ম্যাডাম ক্লাস নিয়েছে এবং ক্লাস নিয়ে ম্যাডাম যখন উঠবে ঠিক ওই সময়ে হঠাৎ করে ম্যাডামের শাড়ির যে ইয়েটা ছিল, মনে হয় এটা খুব ভালোভাবে পরা হয়নি, শাড়িটা একরকম খুলে গেছে, শাড়ির কুচিটা মনে হয় ভালো হয়নি বা কি জানি না। ম্যাডাম যখন জোর করে উঠতেছিল তখন শাড়ির ইয়েটা খুলে গেছে, এবং খুলে যাওয়ার পরেই ম্যাডাম তখন চিৎকার দিছে এবং চিৎকার দিয়ে কাপড়টা এভাবে টান দিয়ে ধরছে। তো ম্যাডাম তো চলে গেছে। ম্যাডাম চলে যাওয়ার পরে ম্যাডাম গিয়ে শ্রেণীকক্ষ থেকে বের হয়ে ম্যাডাম তারপরে শাড়িটারি ঠিক করে অফিস কক্ষে গিয়ে বিচার দিল যে এমন এমন ঘটনা। শাড়িটারি খুব কষ্ট করে টাইনে উঠাইছে। তারপরে এখানে আসার পরে তারপর স্যার সবাইকে জিজ্ঞেস করলো, আমার আব্বাই ছিল আর কি, আমার আব্বাই এসে জিজ্ঞেস করছে যে তোমাদের ক্লাসে এই ঘটনা কে ঘটাইছে। ম্যাডাম যে চেয়ারে বসে ওই চেয়ারের উপরে এভাবে সুইংগাম মেলে দিয়েছে কে, এই ঘটনা কে ঘটাইছে। সবাই যে যার মতো করে বলতেছে, স্যার আমরা তো জানি না, আমরা তো দেখি নাই, সবাই অস্বীকার করতেছে, কেউ তো স্বীকার করবে না, কেউ স্বীকার করেও না। তো ম্যাডাম তখন খুব স্যার তখন খুব রেগে গেল, রেগে গিয়ে সবাইকে মারতে শুরু করছে, মারতেছে। এখন সুইংগাম আমি যে কিনেছিলাম, আমি কিছু সুইংগাম চাবিয়ে ম্যাডামের ওই সিটের মধ্যে দিয়েছিলাম, বাকি কয়েকটা সুইংগাম আমার পকেটে ছিল। তো স্যার তখন চালাকি করে করলো কি, যখন আমার মারতেছিল বা ধমকাইতেছিল ওই সময় আমার পকেটে হাত দিয়ে দিছে। মোটামুটি অনেকেরই পকেটে হাত দিছে, আমার পকেটে হাত দিছে পরে তখন সুইংগাম পাইছে, অন্য কারো পকেটে সুইংগাম পায় নাই। তো আমাদের এখানে একজন স্যার ছিল, নিয়াজ স্যারে আমার পকেটে এই জিনিসটা পাইছে, সুইংগামটা পাইছে। পাওয়ার পরে আমার আব্বারা এসে বলছে যে দেখেন আপনার ছেলের পকেটে সুইংগামটা পাওয়া গেছে। আমার আব্বা যখন সুইংগামটা হাতে নিয়ে আমি জানি আব্বা আমাকে আস্ত রাখবে না, মেরে ফেলবে। আব্বা যখন আমাকে মারবে আমি তখনই ভয়ে আব্বার কাছে বলেছি যে হ্যাঁ আব্বা সুইংগাম আমি দিছি। আমার আব্বা তখন এতটাই কষ্ট পায়, আব্বার মুখের দিকে তাকিয়ে আমার নিজেরও চোখের পানি বেরিয়ে যায়। আমার আব্বার মুখটা তখন এতটা অসহায় হয়ে যায়। তা আমাদের স্কুলের যিনি হেড স্যার ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন, তিনি আমার আব্বার দিকে তাকায় বলতেছে, এমন সন্তান দুনিয়াতে আনলা মিয়া, তোমার তো ফাঁসি দিয়ে মরা উচিত। এগুলো বলতেছে। আমার আব্বা তখন একেবারে অশ্রু সিদ্ধ চোখে ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি জানি যে আমার জীবনে বড় কোনো অঘটন ঘটতে যাচ্ছে বা আমার আব্বা আমার সঙ্গে এরকম কিছু একটাই করবে। আমি তখন বাড়ি থেকে বেরিয়ে যাই, ক্লাসরুম থেকে বেরিয়ে বাড়িতে চলে যাই। আম্মারে কোনো কিছু না বলে আমি তখন ব্যাগ ট্যাগ নিয়ে সোজা আমার নানু বাড়িতে চলে যাই। তো আমার নানা নানি কিন্তু আমাকে আবার অনেক ভালোবাসতো বলে আমি আমার নানা নানির আশ্রয় নিই, তাদেরকে গিয়ে বলি যে এই ঘটনা, আমি তো আমাদের স্কুলে এরকম ঘটনা ঘটাইছি, যার কারণে আব্বা আমার খুব বকাবাধ্য করছে এবং আমার সঙ্গে এগুলো করছে। তো এগুলো বলার পরে আমার নানু আমারে খুব বকলো, আমার নানা ভাইও খুব বকাঝকা করলো যে তুই এটা কেন করলি, কী কারণে করলি, তুই কি বুঝিস না, এটা তুই ঠিক করিস নাই, এটা করা তো ঠিক হয় না, ভালো হয় না। মোটামুটি আমার সবাই বকছে। সবার বকাঝকা খেয়ে আমি তখন আমার মতো করে নানু বাড়িতে রয়ে গেছি। আমার আব্বা বা আমার পরিবারের কেউ কিন্তু আমার খবর নেওয়ার জন্য আমার নানু বাড়িতে যায় নাই। আমার আব্বা সবার কাছে একটা কথাই বলছে, আমি যে কুলাঙ্গার সন্তান জন্ম দিছি, এরপরে তার মুখটা আল্লাহ কখনো আর আমাকে না দেখাক। তো এই নানু বাড়িতে থাকা অবস্থায় আমার নানু তখন আমারে করলো কি, একটা মাদ্রাসায় ভর্তি করাই দিছে। তো মাদ্রাসা আমাকে ভর্তি করেছে আমার নানু ক্লাস 7-এ, আমি তো ক্লাস 8-এ পড়তাম স্কুলে। তো মাদ্রাসার পড়াগুলোতে একটু হার্ড, একটু কঠিন। তো এই কারণে একটা ক্লাস ড্রপ দিয়ে আমাকে তখন ক্লাস 7-এ আমার নানু ভর্তি করাই দেয়। তো আমি তখন ক্লাস 7 থেকে আমার নানু বাড়ির মাদ্রাসায় পড়তেছিলাম। তো 7 থেকে ক্লাস 8-এ উঠি। তখন হলো কি, আমার মামি আছে, আমার মামাতো ভাই বোন আছে। তখন আমার মামা বিদেশ থেকে একটা মোবাইল ফোন পাঠাইছে। এখানে একটা কথা বলে রাখে, আমার নানা নানু কিন্তু আলাদা থাকতো, আমার মামি মামাতো ভাই বোন তারা কিন্তু আলাদা থাকতো, আলাদা খাইতো আর কি। তা আমি আমার নানা নানির সঙ্গে থাকতাম, তাদের ঘরেই খাইতাম। পরে আমার মামা আমার নানা নানুর জন্য একটা মোবাইল ফোন পাঠায়। তো মোবাইল ফোনটা পাঠাইছে পরে, তো ফোনটা সবসময় আমার কাছেই থাকতো। আমার নানা নানি তো আর মোবাইল খুব একটা বুঝে না বা চালাইতেও পারে না। তাই মামা যখনই ফোন দিত আমি তখনই আমার নানুরে নিয়ে দিতাম, ও নানু মামা ফোন দিয়েছে, কথা বলেন। তো এরকম করতে করতে আমার মামার সঙ্গে আমার নানু কথা বলতো। এরকম করে প্রায় অনেকগুলো দিন কেটে যায়। তখন কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনগুলো ওভাবে ছিল না, অ্যান্ড্রয়েড ফোন নাই, বেশিরভাগই বাটন সিস্টেম যে ফোনগুলো, বাটনের ফোন। তো আমার মামা যে ফোনটা পাঠাইছিল বিদেশ থেকে, ওইটাও একটা বাটনের ফোনে ছিল, নোকিয়া একটা মোবাইল ফোন ছিল। এরপরে দেখা গেল কি যে
আমার মামা ফোন দিলে আমি নানুকে দিতাম, আর বেশিরভাগ সময় এটার মধ্যে আমি গেমস খেলতাম। এই করতে করতে একদিন রাত আনুমানিক 1টা বাজে, একটা নাম্বার থেকে আমার ফোনে কল আসছে। তো 1টা বাজে যখন কল আসছে, এখন আমি তো ওই নাম্বারটা চিনি না। অনেক সময় হয় কি, বিদেশি নাম্বার থেকে যদি কল দেয় তাহলে বাংলাদেশি নাম্বার মোবাইলের ডিসপ্লেতে উঠে। যারা সে সময় মোবাইল ইউজ করেছেন তারা এটা ভালো বুঝবেন। তো যখন একটা আননোন নাম্বার আসছে, আমি তখন ভাবছি হয়তো মামা বিদেশ থেকে ফোন দিছে, এই জন্য দেশি নাম্বার আসছে। আমি ফোন রিসিভ করছি, রিসিভ করে বলতেছি, মামা বলেন, কথা বলেন। এটা বলার পরে তখন একটা হাসি দিছে, মানে ওই পক্ষ থেকে কি জানি একটা মেয়ের কণ্ঠে একটা হাসি দিছে। হাসি দিয়ে ফোনটা কেটে দিছে। ফোনটা কেটে দেওয়ার পরে তাহলে আমি বিব্রত হয়ে গেলাম, কী ব্যাপার, আবার চিন্তা করি কি রং নাম্বারে আসলো কিনা। আমি আর এই ফোনে আর ব্যাক ট্যাক করি না, কারণ মানে এই যে TNT নাম্বারগুলো, এগুলো তো কল ব্যাক করলে অনেক টাকা কাটে, কিন্তু কোথায় চলে যায় তার কোনো হদিশ নাই। পরের দিন সকালবেলা মামা তখন ফোন করছিল। আমি কিন্তু মাদ্রাসায় একদিন যাইতাম, আরেকদিন যাইতাম না। ওই যে স্কুলে যেমন করে চলতাম, মাদ্রাসায় তেমন করেই চলতেছি। পড়াশোনার প্রতি আমার তেমন কোনো আগ্রহ নাই, মানে তেমন কোনো কিছুই নাই। পরে মামা ফোন করছে পরের দিন সকালবেলা, আমি তখন রিসিভ করছি। তো মামা আমার সঙ্গে কথা বলছে, নানুর সঙ্গে কথা বলছে, নানা ভাইয়ের সঙ্গেও কথা বলছে। তো মামার আমি জিজ্ঞেস করলাম, মামা আপনি কি গতকাল রাত্রে 1টার দিকে ফোন দিয়েছিলেন? মামা বলে, না তো, আমি তো কোনো 1টার দিকে ফোন টোন দেই নাই। তা আমি তখন শিওর হয়ে গেলাম, তাহলে মামা যেহেতু ফোন দেয় নাই, এটা বাংলাদেশি কোনো একটা নাম্বারই হবে। তো আমি আর এটা নিয়ে কোনো জল্পনা কল্পনা কিছু করলাম না। এর পরের দিন আপনার রাত্র আনুমানিক 9টার দিকে আমি তখন এই নাম্বারটাতে কল দিলাম। যেহেতু এর আগে রাতে আমার কল দিছে, মানে অনেকগুলো কল দিলাম, কিন্তু উনি আমার কলটা রিসিভ করলো না। তো রিসিভ না করার পরে আমি খাওয়া দাওয়া খেয়ে 10:30টার দিকে শুয়ে পড়ছি। এমন সময় আমার মোবাইলে তখন কল আসছে, এই না সেম নাম্বারটা থেকে। কল আসার পরে আমি তখন চিন্তা করলাম যে কী ব্যাপার, কে কল দিল দেখি। আমি তখন কলটা রিসিভ করছি। রিসিভ করার পরে উনি বলতেছে যে, কে আপনি? খুব সুন্দর একটা কণ্ঠ, মানে আমার কাছে মানে মনে হলো যে খুবই পিচ্ছি একটা মেয়ে, বাট কণ্ঠটা অনেকটা মিষ্টি। আমারে বলতেছে, আপনি কে? আমি বললাম, আমার নাম মিরাজ। পরে বলতেছে যে, আপনার নাম মিরাজ, তো আমাকে ফোন দিয়েছেন কেন? আমি বললাম, ফোন করেছিলাম, আপনি এর আগে রাতে আমাকে কল দিয়েছিলেন, তো আপনার সঙ্গে কথা বলছিলাম। তো পরে বলতেছে, না, এটা রং নাম্বারে চলে গেছে, কলটা রং নাম্বারে গেছে ভাইয়া, সরি। এইটা বলে উনি তখন লাইনটা কেটে দিল। আমার কণ্ঠটা কিন্তু বেশ মোটা ছিল, মানে আমি মানুষ হিসেবে আমার কণ্ঠ অনেক মোটা। আমার সঙ্গে ফোনে কথা বললে সবাই ভাববে যে আমি কোনো ভুইয়া বেটা, মানে আমার কণ্ঠ এরকম ছিল। তারপরে উনি ফোনটা কেটে দিল। দেওয়ার পরে আমার ভিতরে তখন কেমন যেন একটা জাঁকজোক লাগতেছে, এটা কি এবং কেনই বা ফোন দিল আমাকে, আমার সাথে কথা বলতে চাইলো, মানে ভিতরটা জানি তখন কেমন করে আনচনা আনচনা করতেছে। একটা পর্যায়ে আমি তখন নিজেই তারে পরের দিন আবার কল দিছি, এবং কল দিলে সে খুব বিরক্ত হয়ে যেত, খুব রাগারাগি করতো, কেন ফোন দিয়েছি, কী কারণে দিয়েছি, মানে চিল্লাচিল্লি করতো, আমার সঙ্গে ভালো করে কথা বলতো না। এই করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতাম। আমি তার প্রত্যেক দিনই বিরক্ত করতাম, প্রত্যেক দিন ফোন দিতাম, উনি কেটে দিত, দমকাদমকি করতো, কিন্তু আমার ফোন দেওয়া বন্ধ নাই। তাকে আমি কন্টিনিউয়াসলি ফোন করেই যাচ্ছি। এমন করতে করতে একদিন তিনি আমার ফোনটা রিসিভ করছে। ওই দিন আপনার প্রায় বিকেল 4:30টার মতো বাজছিল। ফোনটা রিসিভ করে উনি কান্না করতেছে, কেমন করে জানি কান্না করতেছে। পরে আমি বললাম যে, কান্না করতেছেন কেন, কী হয়েছে? পরে বলে, আমার মনটা ভালো নাই, আপনি আমাকে ফোন দিয়ে বিরক্ত করতেছেন কেন, আমার ভালো লাগতেছে না, আপনি আসলে আমার কাছে কী চান? আমি বললাম, চাই বলতে কি, মানে কী আর চাইবো, অমন তো কোনো বড় ধরনের কোনো চাওয়া নাই, চাওয়া একটাই যে আপনার কণ্ঠটা ভালো লাগে, আপনার সাথে কয়েকটা মিনিট কথা বলতে চাই। পরে বলে, আপনি যে আমার সঙ্গে কথা বলবেন, আপনি কি জানেন আমি কে? আমি বললাম, তা ঠিক জানি না, তবে একটু কথা বললে কি হয়? পরে বলে, আপনি কি, আপনার পরিচয় দেন। আমি তখন বললাম যে, আমার নাম বললাম, আমার নাম মিরাজ, আর আমি পড়াশোনা করি হচ্ছে কলেজে, মানে আমি তো মানে একটা মাদ্রাসায় ক্লাস 7-এ পড়তাম, বাট আমি তখন তারে বললাম যে আমি কলেজে পড়ি। তো পরে বলতেছে, আপনি কোন কলেজে পড়েন? আমি তখন আমার কলেজের, মানে আমার নানু বাড়ির ওখানে একটা কলেজ আছে, নাম করা একটা কলেজ, সে কলেজের ঠিকানা দিলাম। পরে বলতেছে যে, ও আচ্ছা, তো আপনি কি জানেন যে আমি কে? আমি বললাম যে, না, আমি তো জানি না। পরে বলে, আমি একজন শিক্ষিকা, আমি একটা কিন্ডারগার্টেনে চাকরি করি, আর আমি আপনার থেকে বয়সে আরও বড় হব। সো প্লিজ আপনি আমাকে বিরক্ত করবেন না। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি আপনাকে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আছে, আমি বিবাহিত, সো আমাকে বিরক্ত করাটা অ্যাটলিস্ট বন্ধ করে দেন। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলতেছেন যে আপনাকে বিরক্ত না করার জন্য, কিন্তু করব না, আজকে একটু কথা বলি, বেশি কথা বলবো না, অল্প একটু কথা বলবো। তো বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে কী বলবেন বলেন। আমি বললাম, আপনার মন খারাপ কেন? আমি যখন ফোনটা দিয়েছিলাম, বা আপনি খুব মন খারাপ করে কথা বলতেছিলেন এবং বললেন আপনার মনটা ভীষণ খারাপ। আমি একটা ছোট মানুষ, আমি অত কিছু বুঝি না, তারপরও না একটু জানতে চাই যে আসলে আপনার মনটা কেন খারাপ, আমাকে যদি একটু শেয়ার করতেন। পরে বলতেছে, ভাই কী আর বলবো, আপনি তো আমার ছোটো ভাইয়ের বয়সী হবেন, তা ভাই করেই বলি, আমি একটা মানুষরূপী অমানুষকে বিয়ে করছিলাম।
এই অমানুষটা তার বাপ মায়ের মিথ্যা কথা শুনে আমার গায়ে হাত তুলে আমাকে মারে, আমাকে মানসিকভাবে খুব টর্চার করে। তার কথাবার্তাগুলো শুনে আমি তখন একটু অবাকই হয়ে গেলাম যে এটা কী ধরনের কথা। তা আমি বললাম যে আসলে পুরুষ মানুষ ভালো হলে তো ভালো, আর খারাপ হলে নারীর জীবন শেষ। আপনার স্বামী আসলে অনেকটা খারাপ, তো ঠিক আছে আমি তখন এরকম করে ওনার সঙ্গে একটু কথা বলি। আমি তার সঙ্গে বেশি একটা জোর দেখাইনি, একটু কথা বলে উনি কেটে দেয়। এরপরে সে নিজ থেকে আমাকে ফোন দেওয়া শুরু করছে। এবার ওই যে একদিন কথা বলছিলাম ভালো করে, এবার ফোন দিয়ে আমাকে বলে তার পারিবারিক বিষয়গুলো আমার সঙ্গে শেয়ার করে। তো আমি একদিন তারে বললাম যে আপনার যে পারিবারিক বিষয়গুলো আপনি আমার সঙ্গে শেয়ার করেন, আমি তো আপনার পরিবারের কেউ না, আমি তো আপনার পরিবারের কেউ না, আমি তো বাইরের একটা মানুষ। আপনি যে এই যে আপনার পারিবারিক বিষয়গুলো আমার সঙ্গে শেয়ার করেন, এটা কি ঠিক করেন? উনি বলে যে দেখেন, আমি যদি আমার পরিচিত কারো কাছে আমার পারিবারিক বিষয়টা শেয়ার করি, তাহলে এটা হয়তো একটা সময় আমার হাজব্যান্ড জানবে বা আমার শ্বশুর শাশুড়ি জানবে, কিন্তু আপনি তো একটা বাইরের মানুষ, আপনি আমার শ্বশুর শাশুড়িকেও চিনেন না আর আমার স্বামীকেও চিনেন না, সুতরাং আপনার কাছে বললে কোনো সমস্যা নাই, আমার কথাটা গোপন থাকবে। দুঃখ সুখগুলো আপনার সঙ্গে শেয়ার করি, আমার আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগে। এরপরে সে প্রতিনিয়তই আমাকে ফোন দিত, আমি তার সঙ্গে কথা বলতাম। এই করতে করতে একদিন হলো কি, আমি তারা বলতেছিলাম যে আমার ভালো লাগতেছে না, ঈদ, তখন ঈদ আসতেছিল, আপনার কোরবানির ঈদের সময়। আমি বললাম কোরবানির ঈদ আসতেছে, আমার খুব ইচ্ছা আমি একটা পাঁঠা ছাগল বলি দিব। এমনি বলতেছিলাম দুষ্টমি করে, কিন্তু আসলেই বলি দেওয়ার কোনো সরি আপনার কোরবানি দিবে এটা বলছিলাম, কিন্তু কোরবানি দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আমি বলছিলাম যে আমার একটা আপনার খাসি কোরবানি দিতে ইচ্ছা করতেছে, এরকম করে বলছে। পরে বলতেছে যে তো খাসি কোরবানি দেন। আমি বললাম যে আমার তো আসলে ওরকম কোনো টাকা না, আমি তো পড়াশোনা করি, আমি টাকা কোথায় পাবো, আমার টাকা কে দেবে? তো বলে আমি যদি আপনার টাকা দিই তাহলে কি আপনি খাসি কোরবানি দিবেন? আমি বললাম আপনি টাকা দিবেন কেন, আপনি টাকা দিবেন কেন? পরে বলে না দিব, সমস্যা কি, দেন আপনি। তো আমার নামেই দিয়েন, আমার যেহেতু আমার পারিবারিক অবস্থাটা খুব খারাপ, আমার স্বামী আমাকে টর্চার করে, শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে ভালো না, তো আপনি আমার নামের উপরে এটা কোরবানি দিয়েন, তাহলে হয়তো আল্লাহর রহমত আমার উপরে পড়বে, আমি হয়তো একটু ভালো হতে পারবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যদি আপনি এটাই বলেন তাহলে আপনার টাকা পাঠান। পরে উনি আমার জন্য টাকা পাঠায়। ওনার ওই টাকা দিয়া আমি কিন্তু কোনো খাসি টাসি কিনি নাই, এই টাকা দিয়া বন্ধু বান্ধব নিয়ে আমি ইচ্ছা মতো মজা মাস্তি করে খাইছি, ঘুরছি ফিরছি, বেশ ভালো সময় কাটছে। এই করে করে উনি তখন আমাকে এই যে টাকা দেওয়া শুরু করে, এরপর থেকে উনি আমাকে প্রচুর টাকা দিত। তিনিও চট্টগ্রামেই থাকতো, বাট আমাদের এলাকা থেকে অনেক দূরের একটা এলাকায় থাকে। তা আমি কিন্তু তার কাছে কোনো কথা মিথ্যে এটাই বলছি যে আমি একটা আপনার কলেজে পড়াশোনা করি, এছাড়া কোনো বিষয় তার সাথে মিথ্যা বলি নাই। আমার বাকি সব কিছু ঠিক বলছি, আমার বাড়ির ঠিকানাও ঠিক দিছি, নানু বাড়ির ঠিকানাও ঠিক দিছি, সব কিছু তারা ঠিক দিয়েছে। আমি আমার নানু বাড়িতে থেকে পড়াশোনা করি, আমার নিজের বাড়ির ঠিকানাও তাকে দিছি। তো ক্লাস 8 থেকে আমি তখন আপনার ক্লাস 7 থেকে আমি তখন ক্লাস 8-এ উঠি মাদ্রাসায়। 8-এ ওঠার পর তখন তার সাথে আমার গভীর সম্পর্ক, ফোনের মাধ্যমে গভীর সম্পর্ক, কিন্তু আমাদের কখনো দেখা হয়নি। ও আমাকে অনেকবার বলছিল দেখা করার জন্য, বাট আমার ওভাবে আসলে হয়ে ওঠে নাই। তো এইভাবে প্রায় 2 বছর মতো আমরা রং নাম্বারে কথা বলি, কিন্তু আমাদের মাঝে তখন খুব ভালো একটা রিলেশন হয়ে যায়, প্রেমের সম্পর্ক বলতে পারেন। এমন একটা সম্পর্ক হয়ে যায়, টানা 2 বছর তার সঙ্গে আমার এইভাবে সম্পর্ক থাকে। 2 বছর থাকার পরে সে একদিন আমাকে খুবভাবে বলে যে আজকে আমরা 2 বছর ফোনে কথা বলি, বাট কেউ কাউকে দেখি না, বিষয়টা আমার কাছে ভালো লাগে না। সো আমার কাছে মনে হয় যে আমাদের একটু দেখা করা দরকার। আমি তখন বললাম দেখা যে করব, বাট কিভাবে দেখা করব বা কোথায় করব? পরে ও খুব রিকোয়েস্ট করেছে একটাবার আসো আমরা দেখা করি। তা আমি যদিও ক্লাস 8 থেকে ক্লাস 9-এ পড়ি, ছোট মানুষ, বাট ওই যে আমি স্কুল থেকে এসে আবার মাদ্রাসায় ভর্তি হয়েছি, এই জন্য আমার বয়সের একটা গ্যাপ হয়ে গেছে। কিন্তু আমি হিসাব করলে এখন কলেজেই থাকতাম, আমার যদি রিয়েল বয়সটা হিসাব করি তাহলে আমি কলেজে থাকতাম বা বিশ্ববিদ্যালয়ে থাকতাম। আমার দাড়িটারে তখন মোটামুটি উঠে যায়, যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করে দাড়ি রাখতে হয়, টুপি পরতে হয়, ওই সুন্নতি নিয়মকানুন মানতে হয়, এগুলো মেনেই তো আমি মাদ্রাসায় পড়তাম। তারপরে আমি একটা পাঞ্জাবি পরে ওর সঙ্গে একটা রেস্টুরেন্টে দেখা করতে যাই। তো আলহামদুলিল্লাহ আমি দেখতে শুনতে ভালোই ছিলাম, এবং উনিও দেখতে শুনতে খুব সুন্দরী ছিল, যেমনই লম্বা তেমনই ফর্সা, এবং উনি যে আসলে ওনার বিয়ে হয়েছে বা ওনার 2টা বাচ্চাও আছে, এগুলো আসলে বোঝা যায় না। সেদিন তার সঙ্গে সারাদিন ঘুরলাম ফিরলাম, খুব মজা মাস্তি করলাম। তো বাচ্চাদেরকে নিয়ে আসেন, উনি একাই আসছে। তা আমাকে একটা সময় বলতেছে, তার নাম ছিল শেলিনা আক্তার। তা আমারে বলতেছে যে আমি আমার একটা বান্ধবীর বাসায় যাব, আপনি যাবেন? আমারে বলতেছে, যদিও আমি বয়সে তার ছোট, তারপরে সে আমাকে আপনি করে সম্বোধন করতো। পরে আমি বললাম যে আপনার বান্ধবীর বাসা কেন নিয়ে যাবেন? পরে বলতেছে এমনি নিয়ে যাব, যদি আপনি যেতে চান, এবং আজকে রাত্রে আমরা ওখানে থাকবো। তাই আমি বললাম যে তাহলে তো ভালোই হয়, যাওয়া যায়, আমারও আজকে সারাদিন ফ্রি আছি, কোনো ঝামেলা নাই। পরে তার সঙ্গে আমি তার একটা বান্ধবীর বাসায় যাই। তো বান্ধবীরা চট্টগ্রাম শহরেই থাকতো, 3 তলায় তাদের বাসা ছিল।
যাওয়ার সময় আমি আবার বিভিন্ন ধরনের ফল ফ্রুট এটা ওইটা অনেক কিছু কিনে নিয়ে যাই। এগুলো কেনাকাটা করে তার সঙ্গেই তখন আমি তার বান্ধবীর বাসায় যাই। তো বান্ধবীর বাসায় যাওয়ার পরে ও তখন আমাকে খুব ভালো একটা পরিচয় দেয়। মানে পরিচয়টা এটা দেয় যে আমার এক্স বয়ফ্রেন্ড। পরে ওর বান্ধবী বলতেছে, সত্যি নাকি? বলে, ওর সঙ্গে আমার আগে প্রেম ছিল, এরপরে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার বিয়ে হয়ে যায়। পরে ওর বান্ধবী আবার বলতেছিল, ছেলেটাকে দেখে তো এতটা বয়স মনে হয় না। তো ও আবার বলতেছিল যে ওরে দেখে ওর বয়স বোঝা যায় না, ও মরণ পর্যন্ত মানে এই চেহারা নিয়ে থাকবে। ওর বান্ধবী আর ও খুব হাসাহাসি করে, আমরা খুব আড্ডাবাজি করি, সারাদিন খুব মজা মাস্তি করি। এরপর রাতের বেলায় খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষ করার পরে আমি তখন বললাম যে আমার তখন খুব খারাপ লাগতেছিল, সারাদিন জার্নি করছে, আমি আবার একটু স্বাস্থ্য ভালো ছিল, অতটা বাইরে করে দৌড়াইতে পারি না। তো আমি তখন বললাম যে খাওয়া দাওয়া করছে, আবার লুডো মুডো খেলছিলাম, সময় কাটছে। পরে আমি বললাম ঘুমিয়ে যাব। তো তার বান্ধবী তখন আমাকে একটা রুম দিল। তাকে সে আর তার বান্ধবী, ওই বান্ধবীর জামাই আবার বিদেশে থাকে, বান্ধবীর আবার বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে নিয়ে সে এক রুমে এবং আমাকে আলাদা একটা রুম দেওয়া হলো। আমি তখন ওই রুমে ঘুমাইছি। তো রাত 2টার দিকে ম্যাডাম তখন এসে আমাকে ডাকছে, মানে ম্যাডাম বলতে ওই সেলিনা আমাকে ডাক দিয়ে বলতেছে ঘুমাই থাকবা। মানে ও আমারে তুমি তুই দুইটাই বলতো আর কি, যখন যেভাবে, বা আবার অনেক সময় আপনিও বলতো। তা আমারে বলে যে ঘুমাই থাকবা। আমি বললাম যে হ্যাঁ ঘুমাই যাবো, ভালো লাগতেছে না, ঘুমাই তো গেছিলাম, ডাকলা কেন? ও বলে আমার বান্ধবীর এখানে প্রচুর মশা, ঘুমাইতে পারি না, তোমার রুমে কি মশা আছে? আমি বললাম না, আসলে আমার রুমে খুব বেশি মশা নাই, আমার রুমটা ভালোই আছে। পরে বলতেছে ও রুমে ঘুমাইতে পারি না, একে তোর 2টা বাচ্চা, ও এরপরে ছোট্ট একটা খাট, তারপরে মশা কামড়ায়, ঝামেলা নাই, তোমার এখানে ঘুমানো যাবে? তা আমি তখন একটু মানে ছোটো হইতে পারে কিন্তু সবই তো বুঝি, আমি তখন বললাম যে আমার এখানে ঘুমাবা? তা আচ্ছা ঠিক আছে আসেন। এরপরেও আমার কাছে আসার পরে আমরা তখন একই খাটের মধ্যে শুই। তো বুঝতেই পারেন আমার বয়সটা তখন খুব কম ছিল, মানে কি হয়ে গেল আমি ঠিক বুঝতে পারি নাই। এবং সেদিন আমাদের এই ধরনের সম্পর্কটা হয় এবং এরপরে সে খুব খুশি হয় এবং তার মতো করে সে চলে যায়। এবং এরপরে সে প্রতিনিয়ত আমার সঙ্গে কথা বলতো, মানে তখন সে আমার জন্য একরকম পাগল হয়ে গেছিলো। এবং এরপরে মাঝে মাঝে ওর বান্ধবীর বাসায় চলে যেত আমাকে নিয়ে, আমাকে বলতো তুমি আসো, ওই বান্ধবীর বাসায় যাবো। তো আমি ওই বান্ধবীর বাসায় যেতাম, ও আর আমি একসঙ্গে থাকতাম। তো আমার পড়াশোনা তখন মোটামুটি 12টা বেঁচে যায়, মানে আমি পড়াশোনা করিই না। পরে আম্মা চিন্তা করছে এইভাবে নানু বাড়িতে থাকলে তো একটু উপকার হয়, আমার বাকি ভাই বোনেরা সবাই পড়াশোনা করে, মানে আমার ছোটো ভাইয়েরা সবাই পড়াশোনা করে, পরিবারের অনেক কাজ থাকে, বাজার সাজার করা থেকে শুরু করে অনেক কাজ থাকে। তো আমার আব্বা তো চাকরি করে, ওনার তো এরকম সময় নেই বাইরে সময় দেওয়ার মতো, আর আমার ভাইরাও পড়াশোনা করে। তা আম্মা বললো যে বাড়িতে চলে যাওয়ার জন্য। তো আমি তখন পড়াশোনা মানে বন্ধ করে, মাদ্রাসা থেকে বন্ধ করে আমি তখন বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যাওয়ার পরে সে আমাকে টাকা দিত, আমি তার টাকা দিয়া মজা মাস্তি করে চলতাম। মানে আমাদের গ্রামে যত ছেলে ছিল তাদের মাঝে আমার চলাফেরাই ছিল অন্যরকম। আর ওর কাছে যখন টাকা যেতাম ও তখনই দিয়ে দিত, কারণ তো কিন্ডারগার্টেনে চাকরি করতো, ভালো টাকা বেতন পাইতো এবং তার যেই মানে বাচ্চা কাচ্চা পড়াইতো, অনেকগুলো বাচ্চাকে প্রাইভেট পড়াইতো, সেখান থেকে একটা টাকা পাইতো। মানে সে টোটাল কথা যা ইনকাম করতো তা সবই প্রায় আমাকে দিয়ে দিত, ওই কোনো টাকা নিজের কাছে রাখতো না, সব টাকা আমার কাছে দিয়ে দিত। আর আমি তা 2 হাতে উড়াইতাম। আমার বাবা মাঝে মাঝে আমাকে প্রশ্ন করতো যে তুই এত টাকা কই পাস? আম্মাকে বলতো যে তুমি টাকাটুকে হিসাব করে রাখো, মেরাজের চলাফেরা বা মেরাজের যে অবস্থা আমার কাছে কিন্তু এগুলো ভালো মনে হইতেছে না, ও মনে হয় কোনো না কোনো একটা অঘটন ঘটায় ফেলবে। আমার আম্মা বলে আপনি ছেলেটাকে নিয়ে সেই ছোটোবেলা থেকেই খিটামি করতেছেন, ও একটু দুষ্ট কিন্তু মানুষ ভালো। এই করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় তখন সেলিনা আমাকে বলতেছে যে আমি তো আমার হাজব্যান্ডের সঙ্গে মানে ভালো নাই, অলরেডি আমার 2টা বাচ্চা আছে, এখন তোমার সঙ্গে তো আমার ভালো আছি এবং আমাদের সম্পর্ক বেশ ভালো একটা অবস্থার মধ্যে আছে, এখন আমি কি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিব? আমাকে বলতেছে। আমি বললাম আরে না, এটা তুমি কী বলতেছো, তুমি তোমার হাজব্যান্ডকে ছেড়ে দিবা কেন? কারণ আমার কথা হচ্ছে হাজব্যান্ডও থাকুক, ওর হাজব্যান্ডের কাছেই থাকুক, মাঝে মাঝে আমি যাব এবং আমাকে মানে প্রতি মাসে টাকা দিবে, এটাই আমি চাচ্ছি। ও হাজব্যান্ড থেকে চলে আসুক এটা আমি চাই না, বা আমি ওকে বিয়ে করবো তা তো প্রশ্নই আসে না। ওই তখন আমাকে বলতেছে যে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার বনিবনা হয় না, ওর আমার সঙ্গে ভালো নাই, আমি ওর সঙ্গে ভালো নাই, এভাবে থাকা যায় না এবং আমার জীবনটা অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে, আমি এভাবে থাকতে পারবো না, আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিব, আমাকে বারবার এটা বলে। আমি তখন তাকে বারবার জোর দিয়ে একটা কথাই বলি, আরে না, তুমি তোমার হাজব্যান্ডকে ছাড়বা কেন? এসব উল্টাপাল্টা কথা বলো না, তুমি তোমার হাজব্যান্ডকে ছাড়বা না। মানে ওরে আমি বলি তোমার ছাড়ার দরকার নাই, তুমি এটা করো না। ও বলে যে না আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিব। এই নিয়ে কথাবার্তা হতে হতে একটা সময় ও মোটামুটি একটু রেগে গেছে আমার উপরে, রেগে বলতেছে আমি যখনই আমার হাজব্যান্ডকে ছেড়ে দেওয়ার কথা বলি তুমি তখনই রেগে যাও কেন, তখনই আমাকে নিষেধ করো কেন? আমি বললাম নিষেধ করি এই কারণে যে তুমি তোমার হাজব্যান্ডকে তো ছাড়ার কোনো দরকার নাই, হাজব্যান্ডের সঙ্গে থাকো, হাজব্যান্ডের সঙ্গে থাকলে তো আরও ভালো, এটা তো খারাপ কিছু না। ও
ও আমাকে বলে, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে থাকতে চাই না, তুমি আমাকে জোর করে কি আমার হাজব্যান্ডের সঙ্গে রাখতে পারবা? আমি আমার হাজব্যান্ডের সঙ্গে থাকবো না, আমাকে ছেড়ে দিব। আর আমার এটা ভালো লাগে না। আমার সন্তান 2টা বড় হয়েছে, আমি এখন আমার হাজব্যান্ডের আন্ডারে আছি, আমি প্রায় প্রতি কয়েকদিন পর পর তোমার সঙ্গে যাই, তোমার সঙ্গে থাকি, এইটা আমার কাছে ভালো লাগে না। আমি চাই আমি পুরোপুরিভাবে তোমার কাছে চলে যাব, তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে কথা বলো, আমি আমার এই হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাব। আমি ওরে মানা করছি যে না, তুমি এগুলো করো না, এগুলো করার দরকার নাই, এগুলো করলে ঠিক হবে না। পরেও আমারে বলতেছে না না না, আমি এটা করবই করব। এবং শেষ পর্যন্ত ও আমার কথা না ভেবে, মানে আমার কথা চিন্তা না করেই ও তখন করছে ওর হাজব্যান্ডকে ডিভোর্স করে দিছে। হাজব্যান্ডকে ডিভোর্স করে দিয়ে 2টা বাচ্চা রেখে ও তখন ওর বাপের বাড়িতে চলে আসছে। বাচ্চাগুলো অলরেডি তখন বড় হয়ে গেছে, ওই তখন ওর বাপের বাড়িতে চলে আসছে। আইসা আমাকে বলতেছে যে মিরাজ, আমি তো আমার হাজব্যান্ডকে ছেড়ে দিছি, এখন আমি কবে আসবো বা তুমি আমাকে কবে বিয়ে করে নিয়ে যাবা? পরে আমি ওরে বললাম যে শিরিনা, তুমি রাগ করো না, তোমাকে একটা কথা বলি, আমি খুব ছোট একটা মানুষ, আমার ওরকম কোনো বয়স হয় নাই। এখন যদি তুমি আমার সঙ্গে এরকমটা করো যে তুমি আমাকে বিয়ে করতে চাও, আমার আব্বা আম্মাকে রাজি হবে, তারা তো আমাকে এখন বিয়ে করাবে না, আমি এখন অনেকটা ছোট। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো কোনো কাজ কাম করি না, আমি টোটো করে গ্রামগঞ্জে ঘুরে বেড়াই, এবং আমি লাফাঙ্গে একটা ছেলে, সো আমার আব্বা আম্মা তো এখন আমাকে বিয়ে করাবে না, আমি তো এখন মানে বিয়ে করতে পারবো না, আমি পরে বিয়ে করব। ও তখন আমার বলতেছে যে তুমি কি বলতেছো, আমি অলরেডি আমার হাজব্যান্ডকে ছেড়ে চলে আসছি। তাই আমি বললাম, আমার আব্বা আম্মা তো এখন তোমাকে এভাবে মেনে নিবে না, আমি কি করব? ও বলে, আচ্ছা তোমার আব্বা আম্মা মেনে না নেক, তুমি কি এমন কিছু করতে পারো না যেটা করলে আমরা দুজনে আলাদা থাকতে পারবো? আমি তো ওই কিন্ডারগার্টেনের চাকরি ছেড়ে দিছি, যেহেতু শিক্ষকতায় আমার অনেক ভালো অভিজ্ঞতা আছে, আমি অন্য কোথাও আরেকটা চাকরি নিব, চাকরি নিয়ে তুমি আর আমি একসঙ্গে থাকবো। তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবার বাড়ি থেকে চলে আসো। পরে আমি বললাম যে না, যদি আসলে ব্যবসা বাণিজ্য করতে পারি তাহলে আমি আমার বাবার কাছে থাকলাম না, আমি তো আগে আমার নানু বাড়িতে ছিলাম, ওখানে ব্যবসার অনেক লাইন আছে, মোটামুটি যদি লাখ 5 টাকা নেওয়া যায় তাহলে ওইখানে ব্যবসা করা যাবে। ও বলে, সত্যি লাখ 5 নিলে ব্যবসা করা যাবে? আমি বললাম হ্যাঁ, লাখ 5 হলে ওখানে ব্যবসা করা যাবে। ও তখন বলে, দেখো আমার কাছে 3 লাখ টাকা আছে, আর আমি নিলে আমার ফ্যামিলির কাছ থেকে আরও 1 লাখ টাকা ম্যানেজ করে 4 লাখ টাকা ম্যানেজ করে দিলে তুমি কি তোমার নানু বাড়িতে কোনো একটা ব্যবসা দাঁড় করাইতে পারবা, যেটা করলে তুমি আর আমি পরে একসাথে থাকতে পারবো? তখন ভাই আমার ভিতরে পুরো টাকা লোভ ঢুকে যায় যে ও আমার 4 লাখ টাকা দিবে। মানে আমি তখন মানে 4 লাখ টাকা কিন্তু তখন বিশাল কিছু, মানে অনেক বড় একটা অ্যামাউন্ট। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি তুমি 4 লাখ টাকা দাও তাহলে আমি ব্যবসা দাঁড় করাই, এরপর তুমি আমার কাছে চলে এসো। তখন কিন্তু আমি একটু একটু নেশাও করতাম, মানে নেশা পানীয় আমি খাইতাম। তারপরে ও তখন আমাকে বলে, ঠিক আছে তাহলে তুমি কবে আসবা? আমার সঙ্গে একটা ডেট ঠিক করে আমি সেই ডেটে যাই, ও আমাকে 4 লাখ টাকা বরাবর দিয়ে দেয়, দিয়ে বলতেছে যে তুমি ব্যবসা দাঁড়াও করাও, ব্যবসা এস্টাবলিশড হোক, এরপরে আমি চলে যাব। তা আমি আইসে কিন্তু কোনো রকমের ব্যবসা বাণিজ্য কিচ্ছু করিনি, টাকাগুলো আনছি, আনার পর এই টাকাগুলো খরচ করতেছি। আইসেই প্রথমে একটা বাইক কিনলাম, একটা দামি মোবাইল ফোন কিনলাম, এবং কিছু শপিং করলাম। মানে আমার কাছে মনে হয় এই টাকাগুলো খরচ করতে আমার বেশি দিন লাগে নাই, অল্প কয়েকটা মাস, মানে 6-7 মাসের ভিতরে মোটামুটি টাকা ফিনিশ। এই বন্ধুরে ঘড়ি কিনে দিই, ওই বন্ধুরে গিফট করি, ওই বন্ধুরে এটা করি সেটা করি, বাইকে তেল পুরে সবাই মিলা ঘুরি, মানে মজা মাস্তি করে মোটামুটি 6-7 মাসের ভিতরে এই সম্পূর্ণ টাকা শেষ। ওর আর 1 টাকা আমার কাছে নেই। এখনও আমাকে বারবার বলতেছে ফোন দিয়া, তোমার ব্যবসার কি হলো, ব্যবসা কতটুকু হলো, ব্যবসা কি হইতেছে, তুমি কি লাইনে উঠতেছো? আমি কিন্তু আমার বাবার বাড়িতে থাকতে পারতেছি না, আমার কিন্তু চলে যেতে হবে, আমার আব্বা আম্মা কিন্তু আমাকে অন্যত্রে বিয়ে দেওয়ার জন্য খুব প্রেশার দিতেছে, আমাকে কিন্তু অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। আমি বললাম, আরে দূর, টেনশন করো না, হয়ে যাবে। এই করতে করতে ও কীভাবে জানি আমি জানি না, আমার আর একটা বন্ধু থাকে, আমার এই বন্ধুর নাম্বারটা ও নিয়ে নেয়। আমার বন্ধুর নাম হচ্ছে মুজাহিদ। ওই কেমন করে জানি মুজাহিদের নাম্বারটা ও নিয়ে নেয়, নাকি মুজাহিদেও আমার কাছ থেকে ওর নাম্বার নিয়ে যায় ফোন থেকে, আমি জানি না। ওই মুজাহিদের সঙ্গে তখন কেমন করে কথা বলার পরে মুজাহিদ তখন তাকে সব কিছু বলে দেয় যে আপনি তো ভুল করছেন, হয়তো আপনার পুরো টাকা দিয়ে নেশা পানি করে শেষ করে ফেলছে, এখন তার কাছে তো আপনার কোনো টাকাই নেই, আপনি তো তার টাকা দিয়ে ভুল করছেন। হয়তো তখন আসমান থেকে পড়ছে, কি বলো, ও আমার সব টাকা শেষ করে বলছে? বলে হ্যাঁ, আপনার কোনো টাকাই ওর কাছে নাই, ও বাইক কিনছে, স্বর্ণের চেন কিনছে, বন্ধুবান্ধব নিয়ে ঘুরছে। ওই তখন করছে কি, আমারও কোনো কিছু বলে নাই, আস্তে আস্তে করে আমাদের পুরো ঠিকানাটা মুজাহিদের কাছ থেকে নিচে নেওয়ার পরে একদিন বুধবারে, আমার মনে আছে বুধবারে আমাদের একটা টুর্নামেন্ট ছিল, একটা ক্রিকেট খেলার টুর্নামেন্ট। আমি ওই বিকেলবেলা ওই টুর্নামেন্টে গেছি, যাওয়ার পরে আমার মায়ে তখন আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে মেরাজ, এমন এমন ঘটনা, এক মহিলা আমাদের বাড়িতে আসছে তোর খোঁজার জন্য। মহিলা বলতেছে তার নাম নাকি হচ্ছে সেলিনা, এবং তার সাথে মুজাহিদ আছে। যখন বললো মুজাহিদ তার সঙ্গে আছে, তার নাম সেলিনা, মুজাহিদের সঙ্গে কয়েকদিন আগে আমার ঝামেলা হয়েছে এই বিষয়গুলো নিয়েই, তখন তো আমি শিওর হয়ে গেলাম যে সেলিনা আমার বাড়িতে চলে আসছে। ও যেমনটা বলছে ও তেমনটাই করছে। ভাই আমার তখন আর গলার মধ্যে পানি নেই, এবার আমি কি করব? আমি ওর মায়ের বলতেছি, মা
এই ধাক্কায় বের করে দাও, ওরে কেন ঘরে রাখছো? আমার মা বলে এই মহিলা নাকি তোরে এই পর্যন্ত 7 লাখ টাকা দিছে। আমি বললাম কি বলো, 7 লাখ টাকা দিছে? মা বলে হ্যাঁ, এই মহিলা কাগজে কলমে তোরে 7 লাখ টাকা দিছে এবং সেই টাকার প্রমাণ তার কাছে আছে। সে যেই মাধ্যমে তোরা টাকাগুলো পাঠাইছে সেই মাধ্যমের প্রমাণ তার কাছে আছে এবং আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বারকে সে ডাকাইতে আছে, তোর তারে বিয়ে করা লাগবে। আমার কথা হচ্ছে ভাই আমি মরে যাব তাও তো আমি বুড়ে বেটির বিয়ে করবো না, যার কিনা 13 বছর 14 বছরের ছেলে আছে, এত বড় ছেলে যার আছে, আমি কি এত বয়স্ক মহিলার বিয়ে করবো নাকি? আমি আবার মায়ের বলতেছে, মা এগুলো মিথ্যা কথা, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, আমার ফাঁসানোর চেষ্টা করতেছে। এগুলো মনে হয়, আমি কিন্তু তখন একটু রাজনীতিও করতাম, বললাম যে আমি তো রাজনীতি করি, আমার বিরোধী দলীয় লোকেরা মনে হয় কোনো এক মহিলার চক্রান্ত করে আমার বাড়িতে পাঠাই দিছে আমার রাজনীতির কেরিয়ার নষ্ট করার জন্য। মার সঙ্গে কথা বলতে বলতে আমার আব্বা তখন ফোনটা টান দিয়ে নিয়ে গেছে। আব্বা ফোনটা টান দিয়ে নিয়ে বলতেছে, তুই আমার রাজনীতি শিখাস মিরাজ, তুই আমারে রাজনীতি শিখাস? আরে তুই রাজনীতির কি? তুই তো রাজনীতির কিচ্ছু না, তুই তো রাজনীতি আমার সাথে আর তোর মায়ের সাথে করতেছিস, তোর ওই রাজনীতি বন্ধ কর, তুই এই মুহূর্তে বাড়িতে আয়। আমি তখন আব্বারে বলতেছি, আব্বা আমি বাড়িতে কেন যাব? আমার আব্বা বলে, বাড়িতে আসলে এই মহিলার সঙ্গে তোর বিয়ে করাই দিব। আমি আমার আব্বারে বলতেছি, আব্বা আমি মহিলা গেলেও কোনো দিন এই মহিলার বিয়ে করবো না। আমার আব্বা বলে, যদি মহিলার বিয়েই না করবি তাহলে তুই মহিলার কাছ থেকে এত টাকা নিলি কেন? আমি আব্বাকে বললাম যে আব্বা আমি মহিলার কাছ থেকে কোনো টাকা নেই নাই। আমার বাপে আমারে বলতেছে, মহিলার কাছ থেকে নেওয়া টাকার সমস্ত ডকুমেন্ট পঙ্খানুপঙ্খানুভাবে মহিলার হাতে আছে, তুই আর শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করিস না, তুই ধরা পড়ে গেছিস, তুই বাড়িতে আয়। আমার কথা হচ্ছে যাই হোক যেটাই হোক আমি আর বাড়িতে যাব না, আমি আর বাড়িতে যাব না। আমি বাড়িতে না গিয়া আমি আমার মতো করে বসে আছি, আমার মতো করে সময় কাটাইতেছি, বসে আছি। এমন করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আমি তখন আশেপাশে আমার যে বন্ধুবান্ধব আছে ওগুলো পাঠাইতেছি, তোরা যা এলাকার খোঁজ খবর নে, দেখ যে কী অবস্থা, ওই গেছে কিনা। না রে ভাই, ও যায় নাই। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে আসলো কিন্তু ও আর গেল না। রাতের বেলায় আমার আব্বা আম্মা করলো কি, ওরে আমাদের ঘরে জায়গা দিচ্ছে। আমার আব্বা আমাদের এলাকাতে খুব সুনামধন্য একজন ব্যক্তি ছিলেন, কিন্তু আজকে আমার কারণে আমার বাবার মান সম্মানও শেষ। আমার ছোট 2টা ভাই আছে, তারাও তখন অনেকটাই ছোট। আমার আব্বা কি করবে, তখন নিরুপায় হয়ে গেছে এবং এই মহিলা এলাকার চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে যত লোকজন আছে সবাইকে জানাইছে মহিলার কথা হচ্ছে তারা আমার বিয়ে করাই লাগবে। আমি তার বিয়ে করব না। পরে আমি করছি কি, বাইকটা বিক্রি করে ফেলে এলাকাতেই একটা বাজারে অল্প টাকায় বাইকটা বিক্রি করে, কারণ আমার তো তখন বাঁচা লাগবে। অল্প টাকায় বাইকটা বিক্রি করে এই বাইক বিক্রির টাকা দিয়ে আমি তখন এই চট্টগ্রাম শহরে চলে যাই। মোবাইল নাম্বার সব কিছু চেঞ্জ করে ফেলি, মানে মোবাইল নাম্বারটা আমার মোটামুটি সব ভেঙে ফেলি, আর কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখি না, পরিবারে কারোর সঙ্গে না, আব্বা আম্মা বা সেলিনা কারোর সঙ্গে না। আমি তখন ডিরেক্টলি হচ্ছে চলে যাই আমার শহরে চলে যাই। শহরে গিয়ে তখন একটা কাজ নেই, একটা কারখানায় কাজ করতেছি। আর তো আমার কাছে অনেকগুলো টাকা আছে, বাইক বিক্রির টাকা, ওইটা দিয়ে মজা মাস্তি করে চলতেছি। এইভাবে চলতে চলতে প্রায় অনেকগুলো মাস পেরিয়ে গেল। পরিবারের সঙ্গেও যোগাযোগ নেই, সেলিনার সঙ্গেও যোগাযোগ নেই, মানে সব কিছু ছেড়ে দিয়ে এক অন্যরকম জীবনযাপন শুরু করছি। আর কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখলাম না, কোনো কথাবার্তা বললাম না। এভাবে প্রায় দীর্ঘ 1.5 বছর কেটে গেছে। 1.5 বছর পরে, মানে আল্লাহর কি হুকুম আর কি, আমি জানি না এটা আল্লাহ কিভাবে রাখছে। 1.5 বছর পরে একদিন আমি যেখানে কারখানায় কাজ করতাম, কারখানা থেকে অনেক দূরের একটা জায়গা, আমার একটা বন্ধু থাকে ওইখানেও থাকে, ওর বাসাটা ওইখানে। ওর বাসায় একদিন গেছিলাম ছুটির দিন। আপনার তখন আমাদের ছুটিটা ছিল ওইটা আবার আপনার বিদেশি সিস্টেমে চলতো, রবিবারে ছুটি। কারখানাটা ছুটি থাকতো রবিবারে, মানে বিদেশি বলতে ইন্ডিয়ান কোম্পানি ছিল এটা, রবিবারে ছুটি। তার রবিবারে আমি তখন আমার ওই বন্ধুর বাসায় গেছি। বন্ধুর বাসা থেকে বেরোয়ার সময় হঠাৎ করে ভাই ওই কিন্ডার গার্ডেন, এনে একটা কিন্ডার গার্ডেন আছে, ওইখানে দেখি যে কিন্ডার গার্ডেনের বাচ্চাগুলোরে ব্যায়াম করাইতেছে এই মানে মাঠের মধ্যে। সেলিনা দেখে তো আমি মোটামুটি একটা ঝাঁকুনি খাইলাম, জারি সেলিনা এই জায়গায়। মানে তখন কি করব বুঝতে পারতেছিলাম না, মানে একবার চিন্তা করতেছি ওর কাছে যাব, আবার ভাবতেছি আরে না ওর কাছে গেলে তো আমি আরও খারাপ হয়ে যাব, হয়তো আমার বাবার কাছে ধরাই দেবে। তো ওইখানে এটা চাকরি করছে, আমি এটা দেখছি, এই জায়গায় ওই কিন্ডার গার্ডেনে চাকরি করতেছে। পরে এই ঘটনাটা আমার যে বন্ধু থাকে ওই কিন্ডার গার্ডেন এরিয়াতে, আমার ওই বন্ধুর কাছে বললাম। আমার ওই বন্ধুরে বললাম যে দোস্ত এমন ঘটনা, আমি তো ওই মহিলাটারে এই ঘটনা আমি মহিলার দিছি। পরে আমার বন্ধু বলতেছে, মহিলা যদি ওই কিন্ডার গার্ডেনে চাকরি করে, আমি তাইলে মহিলার সম্বন্ধে খবর নেই তোরে জানাইতেছি। আমার এই বন্ধু তখন সেলিনার সম্বন্ধে খবর নিল, জানতে পারে সেলিনা আজকে বহু বছর ধরে এই কিন্ডার গার্ডেনে চাকরি করে এবং সেখানে সে ভাড়া থাকে এবং তার ফ্যামিলির সঙ্গে কোনো যোগাযোগ নেই, এমনটাই সে আমাকে জানাইছে। ওই কিন্ডার গার্ডেনে চাকরি করা আরেকটা স্যারের কাছ থেকে ওই ইনফরমেশনগুলো নিয়ে, তথ্যগুলো নিয়ে আমাকে দিয়েছে। পরে আমার বন্ধু আমারে বলতেছে, দোস্ত মহিলা তো একাই থাকে, ওই তো স্বামী টামি সব ছেড়ে দিছে,
এখন যেহেতু একাই বাসায় থাকে, তুই মহিলারাও পাইলি, আর মহিলা যেহেতু কিন্ডারগার্টেনে চাকরি করে তার টাকাও আছে, টাকাও পাইলি, তুই সুযোগটা আবার কাজে লাগা। এই মহিলার জন্যই তো তোর সব গেল, তোর বাপ মা, তোর মান সম্মান এবং তোর গ্রাম সবই তো গেছে। সুতরাং আমি মহিলারে কোনো রকমে তুই আবারও পটায় টটায় মহিলার কাছ থেকে টাকা নিতে পারবি, তুই মহিলার আবার হাতে নে। আমি তখন আমার বন্ধুরে বললাম, এটা কি আদৌ ঠিক হবে? ও বলে, আরে ঠিক না হওয়ার কি আছে, অবশ্যই ঠিক হবে, তোরে যা বলছি তুই তাই কর। তো এর কথাবার্তা মোতাবেক আমি তখন চিন্তা করছি যে তাইলে আমি এটাই করব। আমি তখন করলাম কি, একদিন বিকেলবেলা কিন্ডারগার্টেন ছুটি হওয়ার পরে আমি কিন্ডারগার্টেনের ভিতরে ঢুকছি। তখন আমার খুব ভয় লাগতেছিল যে ভাই আমি ঢুকলে কি সে আমাকে মারে নাকি না খারাপ ব্যবহার করে তা তো বুঝি না। তার অফিস কক্ষের মধ্যে ঢুকলাম, তখন তারা মোটামুটি সবাই বেরিয়ে যাবে, এমন সময় আমি যে দাঁড়াইছি, সেলিনা আমার দিকে তাকায়, মানে মনে হয় মানে ও একদম স্তব্ধ হয়ে গেছে, মানে দাঁড়ায় আমার দেখে চেয়ারের মধ্যে বসে গেছে, চোখের পানিগুলো টিপ কলের পানির মতো পড়তেছে, মানে খুব কান্না করতেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই, কান্নার কোনো সাউন্ড নাই, জাস্ট মানে চোখের পানিগুলো পড়তেছে। আমার দিকে তাকায় থেকে বলতেছে যে তুমি কেমন আছো? এটা বলছে, আমি বললাম যে আমি ভালো আছি, তুমি কেমন আছো? পরে বলতেছে আলহামদুলিল্লাহ, আগে কেমন ছিলাম জানি না, আজকে তোমাকে দেখে খুব ভালো লাগলো, আমি ভালো আছি। তো সে দপ্তরে বলতেছে যে চাবিটা আমার কাছে দেন, অফিসের আপনি চলে যান, আমি অফিসে তালা মেরে চলে যাব, কালকে সকালে সবার আগে এসে আমি অফিস খুলব। একথা বলার পরে দপ্তরি তখন তাকে চাবিটা দিয়ে চলে গেছে। তো দপ্তরি বললো যে এরা আমার মেহমান। তখন আমি আর আমার বন্ধু আমরা দুজনে একসঙ্গে ছিলাম। তারপর আমার মানে ও আমারে বলতেছে যে তুমি আমাকে মাফ করে দিও, আসলে আমি তোমার বাড়িতে যেতে চাই নাই, তোমার যে বন্ধু আছে মুজাহিদ, ওই আমাকে জোর করে তোমাদের বাড়িতে নিয়ে গেছে, ওই আমারে বলছে যাওয়ার জন্য, আমি কিন্তু যেতে চাই না। আমি চাচ্ছিলাম যে তোমাকে সব বলার জন্য যে তুমি আমার সবগুলো টাকা নষ্ট করে ফেললা, আমাদের পুরো ভবিষ্যৎটা তুমি ধূলিসাৎ করে দিলা, আমার ভবিষ্যতে কি হবে? আমার তো আর কিচ্ছুই রইল না, আমার কাছে তো আর একটা টাকাও নাই। আমি চাচ্ছিলাম যে তোমাকে এই কথাগুলো বলার জন্য বা তোমাকে এই কথাগুলো বলবো, কিন্তু মানে ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, আমি মুজাহিদের কথা শুনে তোমার বাড়িতে গেলাম, সেই তোমার বাড়ি থেকে অপমান অপদস্থ হয়ে বের হলাম, আমি তোমাকেও পাইলাম না, আমার তো একুল ওইকুল দুকুলে গেল, আমি তো সব হারাইলাম। আমি তখন বললাম, দেখো আসলে শুধু যে মুজাহিদের দোষ তাও না, দোষ আমারও আছে, আমারও অন্যায় হয়েছে, তোমার সঙ্গে এভাবে ব্যবহার করাটা আমার ঠিক হয় নাই, বা আমি আসলে বেশ খারাপ ব্যবহার করেছি। ও তখন আমাকে বলে তুমি কি করো? আমি বললাম দেখো আমি সত্যি কথা বলতে আমি একটা কারখানায় চাকরি করি ওইখানে। বলে তুমি মোবাইল চালাও না? আমি বললাম হ্যাঁ মোবাইল চালাই। তো বলে যে তোমার মোবাইল নাম্বারটা আমাকে দাও। তখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন বেরিয়ে গেছে, অবশ্যই তখনও মানে ও আমাদের বাড়িতে যখন গেছে তখনও অ্যান্ড্রয়েড ফোন ছিল। তো আমি তখন আমার অ্যান্ড্রয়েড ফোন আমি একটা মানে ফোন চালাই, ওই নাম্বারটা ওকে দিয়েছি, ও আমার নাম্বারটা নিয়ে গেছে। এরপরে ও আর আমি প্রতিনিয়তই ফোনে কথা বলতাম। ফোনে কথা বলতে বলতে সে তার দুঃখ সুখ বলতো, তার স্বামীর সঙ্গে তার যোগাযোগ নেয়, বাবা মা তাকে ছেড়ে দিছে, বাবা মায়ের কাছ থেকে টাকা নিছে বা ওই টাকা দিতে পারে না, নিজের জমানো টাকা আমাকে দিয়ে দিছে, সব কিছু চালিয়ে সে এখন খুব কষ্টে আছে আমাকে জানাইলো। পরে আমি সে আবারও আগের মতো তার কাছে যাই, তার সঙ্গে কথাবার্তা বলি, এবং সে যেখানে চাকরি করে সেখানে যাই, বাচ্চাদের সঙ্গে দুষ্টামি করি, এবং এরকম করতে করতে মোটামুটি আমি তার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছি। মানে আমি কিন্তু মূলত তার সঙ্গে আবার যে জড়াইছি সেটাও একটা লোভে, তার কাছ থেকে টাকা পয়সা নিব, তার ইউজ করব, তারে ছেড়ে দেবো, ওরকম একটা চিন্তা ভাবনা করেই কিন্তু ঢুকছিলাম। কিন্তু এই সময়টাতে না ভাই আমি তার একটু মায়ায় পড়ে গেছি, এবং মায়ায় পড়ে যাওয়ার পরে আমি আর তারে ছাড়তে পারিনি, পরে তার সঙ্গে আমার এই সম্পর্ক আবারও শুরু হলো, আবারও সে আমার কাছে আসে, আমি তার কাছে যাই, মানে এমন করতে করতে পরে আমরা একটা কাজের মাধ্যমে বিবাহ করি, একটা কাজের মাধ্যমে বিয়ে করি। বিয়ে করার পরে একটা আলাদা ঘর ভাড়া করি, সে ঘরের মধ্যে ও আর আমি থাকি। আমি সকালবেলা কারখানার কাজে যাই, ও হচ্ছে সকালবেলা কিন্ডারগার্টেনে চাকরি করে। এমন করে তখন আমাদের একটা স্বর্ণালী দিন কাটতেছিল বা একটা সুখের সময় কাটতেছিল। এভাবে সময়গুলো কাটতে অনেকগুলো দিন পেরিয়ে যাওয়ার পরে একটা সময় হঠাৎ করে ও যে কিন্ডারগার্টেনে চাকরি করতো সেখানের একজন শিক্ষক ছিল, উনি নতুন নিচে নাকি আমি জানি না, উনি মনে হয় নতুনই আসছে, তাদের প্রধান শিক্ষক আর কি। ওই লোকটা তখন সেলিনের উপর একটু খারাপ নজর দিছে, দেওয়ার পরে মানে ওর দিকে খারাপ নজর দিচ্ছে। তখন আমার বলতেছে যে মিরাজ এমন এমন ঘটনা, ওই বেটা তো আমার সঙ্গে এগুলো করছে। তো আমি তখন বললাম যে না, যেহেতু ওটা এরকমই করতেছে তাহলে তুমি আর ওখানে চাকরি করো না। তখন কিন্তু আমি খুব ভালোবাসতাম। ও তখন বলে আমি চাকরি ছেড়ে দিব, তারপরে তোমার একটা চাকরির টাকা, তোমার এই টাকা দিয়ে কি আমরা দুজনে চলতে পারবো? আমি বললাম কষ্ট হলে আমরা দুজনে চলতে পারবো, সমস্যা নাই, আমরা প্রয়োজনে এখান থেকে বাসাও ছেড়ে দিব, আরও একটু লো লেভেলের একটা বাসা ভাড়া করব। তো এই কথা বলার পরে তখন কিন্তু আমি আমার মুখের দাড়ি টাড়ি ফেলে দিছি, বা আমার বয়স তখন অনেক কম যে তা বোঝা যায়।
পরে বাসা খুঁজতেছি 2-3 জায়গায় বাসার জন্য গেছি। আমরা হাজব্যান্ড ওয়াইফ বললে আমাদেরকে কেউ বাসা দেয় না। এখন এর কারণ কি সেটাও বুঝতে পারি না। মানে আমরা যখন বলি যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, তখন কি বুঝা জানে আমাদেরকে বাসা দেয় না, মানে বাসা ভাড়া দিতে চায় না। হয়তো ভাবে আমি ছোট বা ও বড়, অথবা আমরা পালায় আসছি বা কোনো একটা ঝামেলা মনে করে। এই করতে করতে একদিন ও আমাকে বলতেছে যে মিরাজ, তোমার একটা কথা বলি, আমরা বাসার ভিতরে কি করি এটা তো আর বাইরের লোকেরা কেউ দেখবে না। আমি বলি যে তুমি আমার ছোট ভাই, এই কথা বলে আমি বাসা নিই, তাহলে বাসা পাবো। এছাড়া আমাদেরকে কেউ হাজব্যান্ড ওয়াইফ হিসাবে বাসা দিবে না। তো কেন বাসা দিচ্ছে না ভাই সেটাও বুঝতে পারি না। পরে আমি তার ওই প্রস্তাবে রাজি হলাম যে ঠিক আছে, তাহলে আমি তোমার ছোটো ভাই এই পরিচয় নিয়ে তখন তুমি বাসা নাও। পরে সেরকম করে খুঁজতে খুঁজতে একটা বাসা পাই। সে বাসার মধ্যে তখন আমি আর ও উঠি, এবং উঠার পর আমরা তখন একসঙ্গে থাকি। প্রথম 2-1 মাস আমাদের বেশ কষ্ট হয়েছিল। আমি কিন্তু তখনও বাচ্চা কাচ্চাও নেই, বাচ্চা কাচ্চা নিচ্ছি না ইচ্ছে করে, কারণ নিজেরা চলতেই তো বেশ কষ্ট হয়ে যায়, আমি বাচ্চা কাচ্চা কীভাবে চালাবো। আমি তখন তারে বললাম যে ঠিক আছে, তুমি একটা কাজ করো। তখন বাসা নেওয়ার পরেও তখন আশেপাশে ছোটো ছোটো বাচ্চা টাচ্চা আছে, যেহেতু মানে শিক্ষকতা করা ওর পেশা, তখনও মাসে মাসে 1-2টা বাচ্চা পড়াইতো। তা আমরা এখন যে এলাকাতে থাকতাম, এই এলাকাটা মোটামুটি একটু অনন্য এলাকা চলে, মানে আপনার অনুন্নত বলা চলে, অতটা ডাবলাফ না। তো দেখা যায় যে এখানে যারা আছে তারা বাচ্চারা পড়াশোনা করলেও খুব বেশি একটা টাকা দেয় না, মোটামুটি অল্প টাকায় দেয়। এরকম করতে করতে ও মোটামুটি একটা ভালো ফ্রেন্ড বেস তৈরি করে ফেলছে, মানে অনেক বাচ্চা কাচ্চা আসে, মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট হচ্ছে। তো ভালো অ্যামাউন্ট হওয়ার পরে দেখা গেল আমরা যে বাসাটা ভাড়ায় ছিলাম আর কি, বাসাটা অনেক ছোট ছিল এবং একটু বস্তি এলাকার মতো। তো যারা ফ্ল্যাটে থাকে বা বড়লোক, এরাই বাসায় বাচ্চা পড়াইতে দেয় না বা বাচ্চা পড়াইতে পাঠায় না। তো একসময় সেলিনা আমাকে বলতেছে, মিরাজ একটা কাজ করি, আমরা বাসাটা চেঞ্জ করি, কারণ এই বাসায় অনেক বাবা মারা তাদের সন্তানকে দিতে চায় না। বাসাটা একে তো ছোট, তার উপরে একটু বস্তি এরিয়া। সো আমরা একটা কাজ করে চলো, আমরা আরেকটা বাসা ভাড়া করি, এ বাসায় আমরা থাকবো না। তখন আমি তারে বললাম যে তুমি যে আরেকটা বাসা ভাড়া করবা, সে বাসার ভাড়া কেমনে পাবো, মানে ফ্ল্যাট নিতে চাচ্ছিল আর কি। তো বলে দেখো, আমি যে বাচ্চা কাচ্চা পড়াই সেটা দিয়ে আমার ফ্ল্যাট ভাড়া হয়ে যাবে, আর তুমি বাজার সাজার বা বাকি খরচটা তুমি করবা। তারপরে দুজনে কথাবার্তা বলে তখন আমরা একটা ফ্ল্যাটের মধ্যে একটা বাসা ভাড়া করলাম। বাসা ভাড়াটাও ছিল বেশ ভালো, এবং ওই বাসাটা অনেকটা বড় ছিল, বিশেষ করে ও টিউশনি করানোর জন্য ঠিক আছে। অনেক বাচ্চা কাচ্চারা আসতো, ও পড়াইতো, তো ও পড়তো, এভাবেই তখন সময়গুলো কাটতেছে। ওই বাসাটা যখন আমরা ভাড়া নেই, তখনও কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে নেই না, তখনও ছোটো ভাই এবং ও আমার বড় বোন, ওই হিসাব করে আমরা তখন বাসাটা নিই। ওই বাসাটা ভাড়া নেওয়ার পরে ওই বাসার যিনি বাড়িওয়ালা ছিলেন, বাড়িওয়ালাটা তখন করলো কি, মানে সেলেনাকে পছন্দ করে বসছে। বাড়িওয়ালাটা অনেক বয়স্ক ছিল, অনেকটা বয়স্ক, এবং বয়স্ক হলে পরেও না, সে মোটামুটি একটু মানে অন্যরকম আর কি। তা অন্যরকম লোক, সে কী করছে, সেলিনারে পছন্দ করে এবং একদিন আমার কাছে এই বেটা বলতেছে যে এমন এমন ঘটনা, তোমার বোনটারে আমার ভালো লাগে এবং আমি তারে বিয়ে করতে চাই। যখন এই লোকে এই কথা বললো, আমি তখন তার উপরে মোটামুটি একটু রেগে গেলাম। সেলিনারা এসে বললাম যে বাড়িওয়ালা তো এমন বলে। সেলিনা আমাকে বলে, শুধু কি তোমারে বলে, বাড়িওয়ালা আমার দিকেও খারাপ নজর দিছে, এবং সে আমার দিকেও অনেকবার কুৎসিত নজরে তাকাইছে। আমি তো জানি এখন আমি কি করব, তার এখানে তো আমরা ভাড়া থাকি, চাইলেই তো আমরা কোনো হার্ড সিদ্ধান্ত নিতে পারি না। আমি তখন বললাম যে সেলিনা, তুমি কি বলতেছো, আমরা হার্ড সিদ্ধান্ত নিতে পারবো না, তাই বলে কি আমরা এই বাড়িওয়ালার কথা শুনবো নাকি, আমি বাসা ছেড়ে দেবো? ও বলে, আরে না, বাসা ছেড়ে দিলে আমরা আরও বিপদে পড়বো, এত বাচ্চা কাচ্চা আমরা কোথায় পড়াবো বা কী করবো, আমি তো আরও বিপদে পড়বো বাসা ছেড়ে দিলে। আমি যে এখন এখানে যে বাচ্চা কাচ্চাগুলো পড়াই, হঠাৎ করে বাসা ছেড়ে দিলে এই এলাকাতে আমরা এত ভালো বাসা আর পাবো না। এই বাসাটা অনেকটা বড় আছে, সো এই বাসাটাই আমরা থাকবো, তুমি একটা কাজ করো। এই বেটা বললেই তো আর আমরা মানে আমি ওকে বিয়ে করে ফেলতেছি না, ওই যেহেতু আমাকে পছন্দ করছে বা কিছু একটা করছে, দেখি কী করা যায়। এই বাড়িওয়ালা যখন প্রত্যেকদিন আমাকে এগুলো বলে, এক পর্যায়ে আমি বাড়িওয়ালারা রাগ করে বললাম যে আমি আমার বোনের বিয়ে দেবো না, আপনি সব উল্টাপাল্টা কথা বললেন না। এমন করে যখন বাড়িওয়ালারা ধমক দিলাম, এবং ধমক দেওয়ার পরে বাড়িওয়ালা তখন করছে কি, মানে সে আমারই বলতেছে যে দেখো, তোমার বোন যে বাচ্চা কাচ্চাগুলো পড়ায়, আমার কাছে কমপ্লেন আছে, আশেপাশের ফ্ল্যাটের সবাই অভিযোগ করছে যে আমার ফ্ল্যাটে এত বাচ্চা কাচ্চা আসে, মানে ওনাদের অনেক সমস্যা হয়, তাদের থাকতে অনেক সমস্যা হয়। সো তোমার বোনকে বলো যে যদি আমার বাসায় থাকতে হয় তাহলে আর বাচ্চা কাচ্চা রাখতে পারবে না, এই যে বাচ্চা কাচ্চা পড়া এগুলো বন্ধ করে দিতে হবে, সো এই বাচ্চা কাচ্চা এখানে রাখা যাবে না। আমি তখন গিয়ে সেলিনারে বললাম যে বাড়িওয়ালা তো এমন বলতেছে যে তুমি এখানে বাচ্চা কাচ্চা পড়াইতে পারবে না। এখন বাড়িওয়ালা ডিরেক্টলি আমাকে বলে দিচ্ছে যে বাচ্চা কাচ্চা এখান থেকে সরাই ফেলতে হবে, মানে এখানে বাচ্চা কাচ্চা রাখতে পারবে না। তো সে আমারে বলতেছে যে মানে এখন কি করব, আমরা যদি এই বাসা ছেড়ে দিয়ে চলেও যাই, আমরা কোথায় যাব, কি করব? আর এখন তো আমাদের এই বাসাটাই একটা আশ্রয়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাসা ছেড়ে দিলে তো আমি বাচ্চাগুলোরা পড়াইতে পারবো না।
আমার চাকরিটাও ওই এলাকাটা এরকমই, এই বাসাটাই সবচেয়ে ভালো, এরকম আর কোনো এত বড় বা এত সুন্দর আর বাসা পাওয়া যাবে না। আমি তখন মানে একরকম বিপদেই পড়ে গেছি, কি করব বুঝতে পারতেছিলাম না। সবশেষ আমার বউ আমারে বলতেছে, তুমি টেনশন করো না, আমি দেখি আমি ওই বুড়ো লোকটার সাথে একটু কথা বলি, উনি আসলে কি বলতে চায়, ওনার সাথে কথা বললে তো অনেক কিছু বোঝা যাবে। এরপরে আমার বউ করলো কি, আমাদের ওই বাড়িওয়ালার সাথে কথা বলতে গেছে, মানে জমিদারের সাথে কথা বলতে গেছে। কথা বলতে যাওয়ার পরে আমার বউ, আমি ওরে মানা করছিলাম যে তুমি যাও না, এই জমিদার বেশি একটা ভালো না। এরপরও আমার বউ গেছে, ওনার সঙ্গে কী জানি কি কথা বলে আসছে। আইসা আমার বউ তখন থেকে হাসতেছে হাসতেছে দেখে আমি বললাম, কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? এই লোকের সঙ্গে তোমার এমন কি কথা হয়েছে যে তুমি হাসতেছো? ও তখন আমাকে বলে যে, জানো এই লোকটা কি বলতেছে, সে নাকি আমাকে বিয়ে করবে এবং বাচ্চা নেবে। আমি বললাম, এটা তুমি আমার কাছেও বলছে। আমার বউ বলতেছে, এই লোকটার কি এখন বাচ্চা নেওয়ার বয়স আছে? উনি বাচ্চা নিতে পারবে। আচ্ছা, তোমার সঙ্গে তোমার একটা কথা বলি, তুমি যদি আমার কথাটা মাইন্ড না করো বা রাগ না করো, আমার কথাটা তুমি ঠান্ডা মাথায় যদি একটু বুঝো বা শোনো, এটা আমাদের জন্য বেশ ভালো হবে। যেহেতু আমরা কোনোভাবে এই বাসাটা ছাড়তে পারতেছি না, আমাদের এই বাসায় থাকাই লাগবে, সুতরাং আমাদের এই পথটা ছাড়া আর কোনো পথ কিন্তু খোলা নাই। আমি বললাম যে ঠিক আছে, বলো তুমি কি বলতে চাও। ও আমাকে বলে, আমি এই বাড়িওয়ালা যেহেতু আমাকে বিয়ে করতে চায়, আমি তারে বিয়ে করি। আমি তখন বড় বড় চুপ করে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। ও মা, সেইগুলো বলে কি? আমি বললাম, তারপর? ও বলে, আমি এই বাড়িওয়ালাকে বিয়ে করি এবং বিয়ে করার পরে তুমি দেখো এই বাড়িওয়ালার কিন্তু কেউ নাই, ছেলেও নাই, মেয়েও নাই, ভাইও নাই, বোনও নাই, তার কেউ নাই, তার পুরো বাড়িটাই কিন্তু তার নামে। সুতরাং আমি তারে বিয়ে করলে ছলে বলে কৌশলে যেভাবেই হোক আমি তার কাছ থেকে বাড়িটা দখলে নিয়ে নিব। আর মহল্লাতে তো তোমার অনেকের সঙ্গে কথাবার্তা হয়, কিছু লোকজন ভাড়া করে আমরা এই বুইড়ার একটা ক্ষতি করে বাড়িটা দখলে নিয়ে নেব, এটা কিন্তু বেশ ভালো হয়। আমি বললাম, তুমি এটা আমারে কি বলতেছ? তখন আমার ভিতরে না ভাই এক ধরনের একটা লোভ কাজ করতে শুরু করছে। আমি তখন আমার বউরে বললাম, এটা করতে গেলে আবার হিতে বিপরীত হয়ে যাবে না তো? ও আমারে বলে যে না, কিচ্ছু হবে না, আমি এই লোকটার সঙ্গে কথা বলছি এবং লোকটা আমস্তক একটা মানে একটা কি বলে, মানে একটা সহজ সরল বোকা টাইপের লোক। সো ওনাকে দিয়ে এই কাজটা করানোটা খুব সহজ একটা কাজ হবে, এটা আমি তুড়ি মেরে করে ফেলতে পারবো, তুমি যদি রাজি থাকো। তখন আমি আমার বউরে বললাম যে, তুমি যদি সত্যি বলো এটা করার জন্য, তাহলে আমার কোনো অভিযোগ নাই, আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি, তবে তুমি আমাকে কখনো ছেড়ে দিবা না তো? ও বলে, আরে আমি তোমারে ছাড়বো কেন, তোমার জন্য আমি আমার পুরো সংসার ছেড়ে দিছি, সো আমি কি তোমারে কখনো ছাড়বো? তো যাই হোক, এরপরে আমি নিজে সাক্ষী থেকে তখন কলমা কাবিন করে আমার নিজের বউ সেলিনাকে আমি তখন ওই বয়স্ক বাড়িওয়ালার কাছে বা জমিদারের কাছে বিয়ে দিই। বিয়ে হয়ে যাওয়ার পরে যেদিন তাদের বাসর রাত, আমি আমার বউরে বারবার বলতেছি, বউরে আমার কিন্তু ভিতরটা খুব জ্বলে পড়ে মরতেছে, আমি কিন্তু তোমারে সত্যি সত্যি ভালোবাসি, আমি কিন্তু এখন তোমার সঙ্গে মন থেকে আছি। ও আমারে বলে, আমি জানি তুমি আমার মন থেকে ভালোবাসো, তুমি একদম টেনশন করো না, এই বুড়া লোকটাকে আমি কিভাবে কি করে তুমি দেখবা। তো এভাবেই তখন এই লোকটার সঙ্গে সে তার বাসরাত কাটলো এবং কাটার পরে আস্তে আস্তে করে দিনগুলো কাটতেছে। একটা পর্যায়ে হলো কি, এভাবে প্রায় সপ্তাহখানিক কেটে যাওয়ার পরে তো আমার সাথে মাঝে মাঝে গোপনে গোপনে কথা বলতো, বাড়িওয়ালার চোখ ফাঁকি দিয়ে আমার সঙ্গে কথা বলতো। কিন্তু বাড়িওয়ালা আমাকে তখন খুব ভালোবাসতো, আমাকে অনেক বেশি ভালোবাসতো এবং আমার সঙ্গে বাড়িওয়ালার বেশ ভালো সম্পর্ক ছিল। এইভাবে মাসখানিক কেটে যাওয়ার পরে আমার ভিতরটা তখন কেমন জানি একটা মোচড় দিয়ে উঠছে যে আসলেই কি সে আমার কাছে আসবে বা সে কি আবার পোল্ট্রি নিয়ে নেয় কিনা। এই ভয়ে তখন আমি তারে বললাম যে, সেলিনা, আমি তোমারে ভালোবাসি, একটা কাজ করো, আমি অন্য একটা চাকরি পেয়েছি, আমি সেখানে চলে যাব, তোমার এই বাড়িওয়ালার সাথে থাকারও দরকার নাই, আর এইসব বাচ্চা টাচ্চা পড়ানোরও দরকার নাই, তুমি সব বাদ দাও, আমি তোমার নিয়ে অন্যত্রে চলে যাবো, তুমি চলো। এরই মাঝে সে হঠাৎ করে বলতেছে যে, না তুমি এত পাগলামি করো না, আমাকে আরেকটু সময় দাও, আমি সব কিছু সামলাই নিচ্ছি। আমি ঠিক তখনও বুঝতে পারতেছিলাম না যে সে আসলে কি সামলাতে যাচ্ছে, মানে সে কি করবে। এইভাবে দিন সামনের দিকে রাতগুলো কাটতে কাটতে একদিন বাড়িওয়ালা হঠাৎ করে এসে আমারে বলতেছে যে, তুমি একটা কাজ করো, তুমি এই বাসাটা ছেড়ে দাও। মানে আমার যে বাড়িওয়ালার কাছে আমি আমার বউ সেলিনাকে বিয়ে দিয়েছিলাম, তো বাড়িওয়ালা বলতেছে তুমি এই বাসাটা ছেড়ে দাও। পরে আমি বললাম যে, এটা আপনি কী বলতেছেন? বলে যে, আমি এই বাসায় কোনো বেচেলা রাখবো না, এটা সবাই ফ্যামিলি থাকে, সো এটা পুরো একটা ফ্যামিলি বাসা হবে, আমি বেচেলা রাখবো না, তোমার নামে অন্য অন্য ভাড়াটিয়ার অভিযোগ করছে, তুমি এই বাসা ছেড়ে দাও, আর এত বড় একটা ফ্ল্যাটে তুমি একা থাকার দরকার নাই, তুমি অন্য কোথাও বাসা নিয়ে নাও। আমি তখন বললাম, এটা আপনি কী বলতেছেন? উনি বলে, হ্যাঁ। আমি বললাম, এই বাসায় তো আপনার বউ সেলিনা বাচ্চা পড়ায়। উনি বলে, সমস্যা নাই, সেলিনা এখন আমার বাসায় বাচ্চা পড়াবে, এই বাসায় আরও আসবে না, তুমি এ বাসায় ছেড়ে দাও। আমি জাস্ট তখন অবাক হয়ে গেলাম যে আমার সঙ্গে এরকমটা কেন করতেছে।
আমি কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। আমি বাড়িওয়ালায় বললাম যে আপনি যে আমার সঙ্গে এগুলো করতেছেন আমার সত্যি অনেকটা কষ্ট হচ্ছে এবং আমি এগুলো মানতে পারতেছি না। উনি বলে তুমি বাসা ছেড়ে দাও, এবং এরকম করে উনি ঠিকই আমাকে বাসা থেকে বের করে দিল। বাসা থেকে বের করে দেওয়ার পরে আমি আর শিরিনার সঙ্গেও ফোনে কোনো যোগাযোগ করতে পারি না। ওর সঙ্গে ফোন দিলে ও তখন একটা সময় করলো কি আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে দিয়ে দিল। মানে সে আর আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখলো না, আমার সঙ্গে আর কোনো কথা বললো না। এবং একটা পর্যায়ে আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম যে সেলিনা আমাকে ছেড়ে ওই বাড়িওয়ালার ফাঁদে পড়ে গেছে এবং সে বাড়িওয়ালার সঙ্গে খুব ভালোভাবে সংসার করতে চায়, বাড়িওয়ালার সঙ্গে থাকতে চায়। বিশ্বাস করেন আমার ভিতরটা তখন ফেটে যাচ্ছিল, মানে খুব কষ্ট হচ্ছিল, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি এই বাড়িওয়ালা বাসার সামনে আসলে পরে বাড়িওয়ালা দারোয়ান দিয়া আমার কুকুরের মতো ধুর করে এখান থেকে তাড়াই দিত এবং আমার সঙ্গে মানে খুবই খারাপ ব্যবহার করতো, যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এবার আমি চাকরি বাকরি ছেড়ে শুধু এই সেলিনা করে রাস্তায় ঘুরতেছি। আমার নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, আমি একটা পাগলা কুকুরের মতো হয়ে গেছি। কার কাছে যাব, কাকে বলবো? তখন আমি কোনোভাবে সেলিনার ধারে কাছেও যেতে পারি না। সেলিনা যে বাসায় থাকে তার বাসার নিচে দারোয়ান, যে বাচ্চারা ওর কাছে পড়তে যায় ওই বাচ্চাদের সঙ্গে কোনো কথা বললে বাচ্চারা আমার সঙ্গে রাস্তাঘাটে কথা বলে না। আর সেলিনাও তখন আস্তে আস্তে করে টিউশনি করা কমিয়ে দিচ্ছে। যেই টিউশনি করার জন্য সে বাড়িওয়ালাকে বিয়ে করলো, যেই টিউশনি করার জন্য সে বাড়িওয়ালার এই বুইরা বাড়িওয়ালায় মেনে নিল, সেলিনা এখন সেই টিউশনি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। একটা পর্যায়ে ও সম্পূর্ণভাবে বাচ্চা পড়ানো বন্ধ করে দিছে। আমি তখন খারাপ রাস্তায় চলে গেছি। খারাপ রাস্তায় বলতে এলাকার যে খারাপ ছেলেফেলেরা আছে ওদের সঙ্গে চিন্তাই করতাম, ডাকাতি করতাম এবং এরকম করতে করতে খুব খারাপ একটা অবস্থানে চলে যাই। খারাপ একটা অবস্থানে চলে যাওয়ার পরে আস্তে আস্তে করে আমি ওই মহল্লাতেই মানে ওই এলাকাতেই একটা টিম গঠন করি। একটা টিম তৈরি করি। আমার টিমে অনেক পোলাপান থাকে যারা চিন্তায় রাহাজানি সহ বিভিন্ন ধরনের কাজ করতো। এবার আমি ওই টিম লিডার হয়ে যাই। আমার আন্ডারে তখন 22 থেকে 23 জন পোলাপাইন রয়েছে। একটা সময় আমি তখন তাদের সঙ্গে আমার এই দুঃখের কথোপকথনগুলো শেয়ার করতে শুরু করি। আমার বউ সেলিনা আমার সঙ্গে যা করেছিল এবং এই বুইরা বাড়িওয়ালা আমার বউ সেলিনাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এগুলো বলার পরে একটা পর্যায়ে আমার যারা আমার সঙ্গে কাজ করতো ওরা বললো, ভাই এটা কোনো বিষয় হলো, ওই মহিলার উঠে নিয়ে আসি। আমি বললাম, আরে সবসময় বাড়িওয়ালা তারা পাহারায় রাখে, তারা উঠে আনা সম্ভব না। ওই মহল্লার একটা ছেলে বলতে আছে, ভাই আপনি শুধু রাজি থাকেন, ওর এই 2 দিনের মধ্যে উঠে নিয়ে আসবো। আমার চাইলে ঠিক আছে, যদি উঠে আনতে পারো আমার আর কোনো ইয়ে নাই। ঠিক তারই অবশ্যই এই জিনিসগুলো আমি কিন্তু 1 দিন 2 দিনে করিনি, বছরের পর বছর শ্রম দিয়ে কিন্তু আমি এই জায়গায় আসছি। আমি আপনাকে জাস্ট সংক্ষেপ করে বলতেছি। তারপরে একটা পর্যায়ে হলো কি, তারা সেলিনাকে ঠিকই ঘর থেকে উঠে নিয়ে আনে। কীভাবে আনে সেটা আমি জানি না। একদিন দুপুরের কাছাকাছি তারা সেলিনাকে নিয়ে আমার বাসায় হাজির এবং আমি তো সেলিনাকে দেখে অবাক। আরে নিয়ে আসছে, কীভাবে উঠে আনছে জানি না। পরে আমি যে রুমে থাকি ওই রুমের মধ্যে ওরা হাত পা বাইধে নিয়ে আসছে। আমার তখন ওর উপরে এত রাগ হয়েছে যে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আমি জীবনে কাউরে এভাবে মারি নাই, ওরা আমি ওইখানে যেভাবে মারছি কুকুরের মতো পিটাইছি। এবং পিটানোর পর আমি বললাম, তুই আমার সঙ্গে এইভাবে বেইমানি করলি, তুই আমার জীবনটা নষ্ট করলি, আমার সুন্দর ভবিষ্যৎ, আমার ব্রাইট ফিউচারটা তুই এইভাবে ধ্বংস করে দিলি। ও তখন আমারে বলতেছে, আমি তো তোমার কোনো ফিউচার নষ্ট করি নাই, তোমার ফিউচার তো তুমি নিজেই নষ্ট করছো, আমি তো কিছু নষ্ট করি নাই। আমি তো তোমার সাথে ভালোভাবেই থাকতে চাইছিলাম। তুমি তো আমাকে আমার স্বামীর সংসার থেকে নিয়ে আসলা, আমাকে আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিলা, আমাকে রাস্তায় নামাই দিলা, তুমিই তো আমার সঙ্গে এগুলো করছো, আমি তো কিছু করি নাই। আমি বললাম, তুই ওই বুইরা বেটারে বিয়ে করছিলি কেন? তুই না বলছিলি যে বুইরা বেটারে বিয়ে করে তুই তার কাছ থেকে জমি নিবি, এরপরে তার কাছ থেকে সব কিছুতে নিয়ে নিবি, এরপরে তুই এই বুইরার সঙ্গে কেন থাকলি? ওই তখন আমারে বলতেছে, দেখো আমি অনেক ভেবে চিন্তে দেখছি, এই লোকটার আগে পিছিয়ে কেউই নেই এবং তিনি খুব সহজ সরল বোকা একটা মানুষ। আমি চিন্তা করছি তুমি চাইলে যে কোনো একটা মেয়ের বিয়ে করতে পারবা, তুমি দেখতে সুন্দর এবং তুমি সুন্দর, সব থেকে তুমি ঠিক আছো। সো আমার এই বুড়ো বয়সের জীবনটা আমি আর তোমার সঙ্গে নিতে চাচ্ছিলাম না। আমি তোমাকে নিয়ে কোনো একটা জায়গায় গেলে কেউ মানে আমাদের সম্পর্কটাকেই মেনে নিতে চায় না, কেউ আমাদেরকে ভালো চোখে দেখে না, সবাই আমাদেরকে খারাপ চোখে দেখে এবং বিভিন্ন ধরনের বাজে কথা আমাদেরকে নিয়ে বলে। সো এইটা আর আমার ভালো লাগতেছিল না, যার কারণে আমি চাচ্ছিলাম যে তুমি একটা বিয়ে করো এবং বিয়ে করে তুমি তোমার বউ নিয়ে আরাম আয়েশে থাকো এবং আমি এই বুড়ির সঙ্গে আমার জীবনটা কাটাই দিই। আমি তখন তারে বললাম যে, সেলিনা তোমার ভালোবাসেই কিন্তু আমি এসব কিছু করছি, আজকে তুমি আমার এইসব কথা বলতেছো। তো তখনও মোটামুটি অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। ও বলে, আমি কি করবো ঠিক বুঝতে পারতেছি না, কিন্তু আমি বুড়োকে ছেড়েও আসতে পারি না। আমি তখন তারে বললাম, সেলিনা আমি তোমারে ছাড়বো না। আমি এই ঘরের ভিতর তখন সেলিনাকে আটকায় রাখতাম। ও
ওর সাথে শারীরিক সম্পর্ক করতাম। ওর সঙ্গে কিন্তু আমার কোনো তালাক হয়নি, কোনো ডিভোর্স হয়নি, কোনো কিছুই হয়নি। আমি ওর স্বামী থাকা অবস্থায় কিন্তু বুইড়াকেও বিয়ে করে ফেলে। যাই হোক, সবশেষ দেখা গেলো যে আমার সঙ্গেও থাকতেছে। আমি কয়েকদিন ওকে বাইদা রাখছি। একটা পর্যায়ে দেখলাম যে না, ও অনেকটা ফ্রি হয়ে গেছে এবং এই বুইড়ার কাছে তখন আরও যায় না। পরে আমি ওরে নিয়ে আমার বাসার মধ্যে আমি বেশ ভালোভাবে আছি। এক পর্যায়ে অনেক ঝামেলা হয় এবং একটা পর্যায়ে বুইড়া থানায় অভিযোগ করে আমার নামে। তো অভিযোগ করার পরে সেখানে একটা মামলাও হয়। মামলা হলে পরে আমি তখন পুলিশের কাছে সে যে আমার বউ বা আগে আমি তার বিয়ে করছি, আমি উল্টো এই বুইড়ার নামে মামলা করি। সে জোর করে আমার বউরে নিয়ে গেছে, কারণ আইনত আমি তার বউ। সেদিন আদালতে আমার বউ সেলিনা আমার পক্ষে দাঁড়িয়ে কথা বলে। সে আমার সাপোর্টে কথা বলে, আমি তার হাজব্যান্ড এবং তার সঙ্গে আমার সম্পর্ক, এই বুইড়া তাকে ফোর্স করে জোর করে বিয়ে করছে। এগুলো যখন আদালতের সামনে সেলিনা অকপটে স্বীকার করে, তখন আমি বুঝে গেলাম যে সেলিনা আসলে আমাকেই ভালোবাসে। এই সব কিছু ভুলে আমি তখন সেলিনার সঙ্গে থাকতে শুরু করলাম। তখন আমার একটাই কাজ, একটাই পেশা। রাত নামার সঙ্গে সঙ্গে আমরা অটোরিকশা নিয়ে এটা নিয়ে ওইটা নিয়ে বেরোতাম এবং এখানে সেখানে ছিনতাই ডাকাতি থেকে শুরু করে যত ধরনের কাজ পড়তাম, এই সব কিছু আমি করে বেড়াতাম। কিন্তু ফেসবুকে আমার অন্য একটা পরিচয় ছিল। আমি ফেসবুকে আমার আইডির নাম ছিল লিওনেন। আমি লিওনেল মেসিকে অনেক পছন্দ করতাম, আর্জেন্টিনার খেলোয়াড়। তো আমি তার নামের উপরেই আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি এবং সেই অ্যাকাউন্টে আমি আর্জেন্টিনার জার্সি পরে তারপরে বিভিন্ন ধরনের ছবি আমি সেখানে পোস্ট করি। এই করতে করতে আমাদের ঘরে একটা ছেলে সন্তান হয়, মানে সেলিনার একটা ছেলে হয় এবং ছেলেটাও দেখতে শুনতে বেশ মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়। ছেলেটা হওয়ার পরে সেলিনা আমাকে বারবার বলতেছিল যে ছেলেটা অনেক অসুস্থ হয়, মানে হওয়ার পরে খুব অসুস্থ থাকে। ছেলেটা বাঁচবে ডাক্তার এটা বলে নাই, বলছে ছেলেটা মারা যেতে পারে, ছেলেটা শারীরিক কন্ডিশন খুব খারাপ। তাই সেলিনা তখন আমার বারবার বলতেছে, তুমি খারাপ পথ থেকে চলে আসো, মানে মানুষের সঙ্গে এগুলো করা তুমি বাদ দিয়ে দাও, তুমি ভালো হয়ে যাও। আল্লাহ আমাদেরকে একটা পুত্র সন্তান দিছে, আমরা তারই নিয়ে বাকি জীবনটা অনেক ভালো থাকবো, তুমি এগুলো ছেড়ে দাও, তুমি আরে খারাপ লাইনে থাকো না। কিন্তু আমি সেলিনার কোনো কথাই শুনি নাই। তখন আমি আমার আন্ডারে তখন হাজার হাজার পোলাপাইন, আমি চিন্তায় ডাকাতি মাকাতি করি, ভালো টাকা ইনকাম করি, তখন আমি ওর কথা শুনি নাই। এইভাবে প্রায় 7 মাসের মাথায় আমার ওই সন্তানটা মারা যায়। সন্তানটা হওয়ার 7 মাসের মাথায় সন্তানটা মারা যায়। মারা যাওয়ার পরে সেলিনা তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। আমি তারে বলছি, সমস্যা নাই, আমরা আবারও বাচ্চা কাচ্চা নিব, তুমি টেনশন করো না। এভাবে দিন আর রাতগুলো কাটতেছে। কাটতে কাটতে ফেসবুকে তখন হঠাৎ করে আমার ইতালির একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়। মেয়েটার নাম ছিল লিমা খান, তার ফেসবুক অ্যাকাউন্টের নাম। ফেসবুকে তার সাথে চ্যাটিং করতে করতে তার সঙ্গে পরিচয় হয়। মেয়ের ফ্যামিলি হচ্ছে ইতালিতে থাকে এবং মেয়েটা দেখতে শুনতে বেশ সুন্দরী। মেয়েটার আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু যে কোনোভাবে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়, বাট মেয়েটা খুবই সুন্দর। তো আমি তখন মেয়েটার সঙ্গে কথাবার্তা বলি এবং আমি বলি ঢাকায় আমার বাবা আছে, মা আছে, তারা ব্যবসা বাণিজ্য করে, তারা অনেক বড় লোক। সেই কথাবার্তা বলে আমার তখন এই মেয়েটার সঙ্গে একটা মধুর বা প্রেমের সম্পর্ক শুরু হয়ে যায়। এইটা আমার বউ সেলিনার অবর্তমানে। আসলে যখন সেলিনা ওই বুইড়াকে বিয়ে করে ফেলছে, তখন আমি সেলিনার জন্য পাগল হয়ে গেছিলাম। আমি সেলিনাকে ছাড়া আর কোনো কিছুই বুঝতেছিলাম না। কিন্তু যখন আমি বুইড়ার কাছ থেকে সেলিনাকে আবার আমার কাছে নিয়ে আসলাম, এই সময়টাতে সেলিনাকে আর আমার ভালো লাগতো না। এবং বাচ্চা কাচ্চা হওয়ার পরে ওর পেট বড় হয়ে যায় এমনি সামনে, ওরে আর আমার কাছে এক বিন্দু পরিমাণ আরও ভালো লাগে না, আমি ওকে সহ্যই করতে পারি না। শেষ পর্যন্ত এই লিমা খানের সঙ্গে আমার ফেসবুকে পরিচয় হয় এবং এই লিমা খানের বাড়িও চট্টগ্রামে ছিল। আমরা খুবই ঘনিষ্ঠ একটা সম্পর্কে জড়াইয়ে পড়ি। ওই আমাকে অনেকটা ভালোবাসে, আমিও তাকে অনেকটা ভালোবাসি এবং এইভাবে প্রেম ভালোবাসা হতে হতে একটা পর্যায়ে দেখা যায় যে আমরা দুজনের প্রতি খুব দুর্বল হয়ে পড়ি। আমার আগের বিয়ে বা আমার আগের সংসার, এসব কিছুই কিন্তু আমি এই লিমা খানের কাছে বলি নাই। একটা পর্যায়ে সে বাংলাদেশে আসে আমার সাথে দেখা করার জন্য। তার ফ্যামিলি সবাই ইতালিতেই থাকে এবং আমি তখন রাজকীয়ভাবে চলাফেরা করতাম, কারণ চিন্তায় রাহাজানির টাকা আমার কাছে ভরপুর। দামি গাড়ি চালাইতাম, ওরে নিয়ে বাইকে করে ঘুরি, বা ও আমার এরকম উত্থান দেখে বা এরকম দেখেও আমাকে পছন্দ করে আমাকে বিয়ে করে আমার ছবি ডকুমেন্ট যা আছে সব কিছু নিয়ে ও তখন ইতালিতে চলে যায়। ইতালিতে নিয়ে ইতালি ইমিগ্রেশন ভিসায়, ওর হাজব্যান্ড হিসাবে স্পাউন্স ভিসাও তখন আমার জন্য অ্যাপ্লিকেশন করে। এনিমেজে আবার 8 থেকে 9 মাসের মতো কেটে যায়। কিন্তু এসব বিষয়ে কিন্তু আমি কোনো কিছুই সেলিনার সঙ্গে শেয়ার করি নাই। সেলিনা তার মতো করেই আছে। একটা পর্যায়ে আমার টিকিট ভিসা মোটামুটি সব কিছু হয়ে যাওয়ার পরেই আমি তখন এই লিমা খানকে ভালোবেসে বা আমাদের বিয়ে হয়ে যায়। এরপর আমি লিমা খানের কাছে ইতালিতে চলে যাই। তো ইতালিতে চলে যাওয়ার পরে আমি যখন যাই তখন প্রায় সপ্তাহখানিক আমি কারোর সঙ্গে যোগাযোগ করি নাই।
সপ্তাহখানিক পরে আমি আস্তে আস্তে সেলিনার সঙ্গে যোগাযোগ করি এবং তাকে বুঝিয়ে বলি যে আমি ইতালিতে চলে আসছি, এমন এমন এই মেয়েটার সঙ্গে আমার সম্পর্ক, আমি তার বিয়ে করছি, সুতরাং তুমি আমাকে তুমি তোমার মতো করে চলে যাও। এইটা বলাতে না ও তখন খুব কষ্ট পাইছে, এতটাই কষ্ট পাইছে এবং ও আমাকে বলতেছে, দেখো আমি মরে যাব, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার এই ভুইয়ার কাছ থেকে আমাকে নিয়ে আসছো, এই ভুইরা এখন বিয়ে করে ফেলছে, আমার আগের স্বামীর সংসারে থেকে তুমি আমাকে নিয়ে আসছো, আমার 2টা বাচ্চা রেখে আমি চলে আসছি, আমার তো এখন তুমি ছাড়া কেউ নাই, তুমি এটা কেন করলা? আমি একটা সময় তার সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিলাম, তার সঙ্গে আমি আর কোনো যোগাযোগ করলাম না। এভাবে প্রায় অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেল। একটা পর্যায়ে তার সঙ্গে মেসেজ করা, কথাবার্তা বলা, এই সব কিছু আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখা গেলো কি, একদিন হলো কি, তার সঙ্গে কথাবার্তা অফ করে দেওয়ার প্রায় আপনার মাস 3 পরের কথা বলতেছে, আনুমানিক 3 মাস পরে। 3 মাস পরে একদিন আমি আমার বউ লিমা খানকে নিয়ে শুয়ে আছি বেডরুমের মধ্যে। হঠাৎ করে হলো কি, লিমা খান কোনো কথা নাই বার্তা নাই আমাকে মারতে শুরু করছে। যখন আমাকে মারতে শুরু করছে, আমি বললাম, কী ব্যাপার, তুমি আমার মারতেছো কেন? আমার বলতেছে, তোরা আমি মেরে ফেলবো, তুই আমার মারছিস না, আমি তোরে ছেড়ে দিব, আমি তোরে মেরে ফেলবো। তাই বারবার বলতেছি, আরে তুমি আমার মারবা কেন, আমার অপরাধ কী করছি আমি? না, তোরা আমি মেরে ফেলবো। এই কথা বলে তার কণ্ঠটা সম্পূর্ণভাবে আমার বউ সেলিনার মতো হয়ে যায়। তো এরকম বলিস অনেকক্ষণ করে হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে, অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তখন তার চোখে মুখে পানি দিয়ে জ্ঞান আনি ওর আব্বা আম্মাকে জানায়, তারা বলতেছে ঠিক আছে, সকালে ডাক্তার দেখাবে বা কবিরাজ দেখাবে। তো এরপরে ওরে ডাক্তার দেখানো হয়, ডাক্তার বলে মানসিকভাবে সমস্যা আছে, ঠিক হয়ে যাবে। তার পরের রাতে একই ঘটনা, এবং সে যখন আমার সঙ্গে কথা বলে, সে বলে তার নাম নাকি সেলিনা। ওই আমারে বলে, আমার নাম সেলিনা, আমি তোরে বাঁচায় রাখবো না, আমি তোরে মেরে ফেলবো। এগুলো যখন ও করতেছিল আমি তখন একটু বিব্রত হয়ে গেলাম, হ্যাঁ ওইগুলো আমার সঙ্গে কী শুরু করছে। পরে আমি সেলিনার খবর নেওয়ার চেষ্টা করি, বাংলাদেশে চট্টগ্রামে যে সেলিনা আছে, আমি ওর সঙ্গে কথা বলার চেষ্টা করি। যখনই আমি ওর সঙ্গে কথা বলার চেষ্টা করি ভাই, তখন আমি জানতে পারি যে সেলিনা মারা গেছে। সেলিনা মারা গেছে এবং সেলিনা আত্মহত্যা করে মারা গেছে। যে রুমে আমি তারা রেখে আসছিলাম, যে বাসায় রেখে আসছিলাম, ওই বাসায় সে আত্মহত্যা করে মারা যায়। এটা আমি ওই এলাকার লোকজনের মাধ্যমে জানতে পারি। তো তখন আমি বুঝে যাই যেটা সেলিনাই ঘটাইতেছে বা কিছু একটা। তারপর থেকে আমি হুজুর কবিরাজ কোনো কিছু বাদ রাখি নাই, এবং সেলিনার যে গার্ডিয়ান আছে শেষ পর্যন্ত তারা আমার নামে মামলা করে, এবং এখনও আমি একজন মার্ডারের আসামি। আমি দেশে যেতে পারিনি, ইতালিতে আছি আজকে বহু বছর ধরে। কিন্তু ভাই আমি আমার বউ লিমা খানের সাথে ভালো নাই। আমি অনেক ডাক্তার, অনেক কবিরাজ, অনেক কিছুকে দেখাইছি, কিন্তু ও ভালো হচ্ছে না। দিন যত সামনের দিকে যাচ্ছে ওর খারাপের মাত্রা ততটাই বাড়তেছে, এবং ও আমাকে প্রতি রাতে মারে, এমনভাবে মারে যে মায়ের আমি নিতে পারি না। এখন লিমা খানের ঘরে আমার 2টো কন্যা, একটা পুত্র সন্তান আছে, আমার 3টা সন্তান, 2টা মেয়ে, একটা ছেলে আছে। সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমি ওকে ছাড়তেও পারতেছি না, আর ওর সঙ্গে থাকাটাও আমার জন্য বেশ দায় হয়ে দাঁড়িয়েছে। আপনাকে আমি পুরোটা গল্প এই জন্য বললাম, আমি কলকাতার একটা ভাইয়ের গল্প আপনার কাছে শুনেছিলাম, ওনার গল্পটা আমার কাছে ভালো লেগেছে। আপনি বলেছেন উনি আর কি ইউরোপের কোন দেশে জানি আছে। মেহরবানি করে ওনার নাম্বারটা যদি আমাকে একটু দিতেন, আমার বউকে যদি উনি ভালো করতে পারতো, তাহলে উনি আমার কাছে যা চায় আমি তাই দিতাম। আমি অনেক কবিরাজের কাছে গিয়েছি, দেশ থেকে সেলিনাকে যে কবরে মাটি দেওয়া হয়েছে সেই কবরের মাটি এনেছি, অনেক কবিরাজ দ্বারা চেষ্টা করেছি, কিন্তু কোনো কবিরাজ আসলে লিমার শরীর থেকে সরাসরি এই খারাপ জিনিসটাকে সরাতে পারে নাই। আমি আমার সংসার জীবনে শান্তি চাই, এবং অতীতের অপরাধের জন্য আপনি সহ দেশবাসী বা সবার কাছে ক্ষমা চাই, এবং আমার বউকে নিয়ে ভবিষ্যতে আমি ভালোভাবে থাকতে চাই। আপনি যদি পারেন আমাকে ওই কবিরাজের নাম্বারটা দিবেন, এটাই আপনার কাছে আমার আকুল মিনতি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে চট্টগ্রামের ভাই ইতালি প্রবাসী মোহাম্মদ মিরাজ হোসেনের জীবনের এই হৃদয় বিদারক ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য। আমি আপনাদেরকে গল্পের শুরুতেই বলেছিলাম এই মানুষটা তার ছোট্ট বয়সে এমন কিছু ঘটনা ঘটিয়েছে, এবং শেষমেশ সে আমার কাছে একটা পরামর্শ চেয়েছে। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা তাকে একটা পরামর্শ দিবেন, কমেন্ট বক্সে লিখবেন যে এই ছেলের এখন কি করা দরকার বা তার কী হওয়া উচিত। যাই হোক, মিরাজের মতো এরকম অসংখ্য ছেলেরা আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, তাদের টার্গেট থাকে বিবাহিত নারী কিংবা ডিভোর্সি নারী অথবা প্রবাসীদের বউ। তাদেরকে উদ্দেশ্য করে আমার এই গল্পটা বলা। গল্প শুনে তারা যদি সতর্ক হয় তবেই আমার গল্প বলা সার্থক। এই গল্প কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখবেন, এবং এই নিয়ে কোনো মতামত থাকলে সেটা লিখতেও বলবেন না। যেখানে বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।